তবে পরের টপিকে যাওয়ার আগে আমরা খুবই ভাইটাল একটা জিনিস দেখব, যেটার কথা আমি অনেক আগেই একদম শুরুতেই বলছিলাম। চ্যাপ্টারের একদম শুরুতে বলা হয়েছিল যে তোমাদের কিন্তু যেই টপিকগুলো থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সেগুলোর আলোচনার শেষে আমাদের এরকম জিনিসপত্র থাকবে যেখানে আমরা আরও কী কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে, এই সেম ধরনের জিনিসকে কীভাবে পেঁচায় দিতে পারে, এর আশেপাশের রিলেটেড জিনিসগুলো কীরকম আসতে পারে, সেই জিনিসগুলো দেখব। তো সেই ধারাবাহিকতায় এই যে আমরা প্রথমেই এখন দেখতে পাচ্ছি যে এখানে আছে প্রশ্ন সাধারণত যেভাবে আসে, এই যে আমরা এই যে ল্যামের উপপাদ্যের একদম বেসিক অ্যাপ্লিকেশন নিয়ে আমরা ম্যাথ করছি। এইখানে আমরা প্রথমে থিওরি আলোচনার পরে 3টা ম্যাথ করছি। এই 3টা ম্যাথ ছাড়াও এই একই আঙ্গিকের বা এর আশেপাশের ধরনের যত ধরনের ম্যাথ দিতে পারে বা সাধারণত যেগুলো সবচেয়ে বেশি আসে, সেই সব কিছুর একটা সামারাইজেশন এখানে আছে। তো এই ব্যাপারটা আমরা ঠিকঠাক বুঝে গেলে কিন্তু দেখা যাবে যে আমরা 3টা ম্যাথ করছি, কিন্তু এই বেসিক অ্যাপ্লিকেশনের উপরে আমাদের 3টার জায়গায় 10টা 20টা 50টা এরকম ডিফারেন্ট সিনারিওতেও আমরা সবগুলোই ঠিকঠাক সলভ করে দিয়ে আসতে পারবো। আমরা একটু ঠিকঠাক বুঝে যাই। খেয়াল করো, এইখানকার কেসে সাধারণত আমি যেটা বলছিলাম যে একটা বল তোমাকে স্পষ্ট দেয়া থাকবে, তাই না? তো এখন এই সবগুলো কেসে ধরে নেই যে আমাকে স্পষ্ট দেওয়া আছে কোনটা, এই ডাব্লু যে ওয়েট যে বলটা, সেই নিচের দিকের বলটা, এটা একদম ক্লিয়ারলি বলে দেওয়া আছে। অ্যান্ড অন্যান্য বলগুলো আমার কাছে চাওয়া হচ্ছে। এখন অন্যান্য বলগুলো চাওয়ার কেসে এই ধরে নাও প্রথম কেসে এইখানে আমার কাছে কি চাওয়া হয়েছে, এই যে ওয়েটটা এটা দেওয়া আছে, বুঝলাম এই বরাবর কাজ করতেছে একটা টান, এই বরাবর কাজ করতেছে একটা টান। এখন তোমাকে এইখানে বলে দিল যে আচ্ছা দেখো এখানকার কেসে এই যে এদের টান সমান এবং এই যে আমাদের এই ত্রিভুজটার ABC ত্রিভুজের এই দুইটা বাহু সমান, এইটা বলে দেওয়া থাকলো। এইটা বলে দেওয়া থাকার পরে তারপরে এইখানে এই কোণটা দেওয়া থাকলো। এখন তুমি খেয়াল করো তো এখানকার কেসে আসলে ঘটনাটা কিভাবে আগাবে। তাহলে আমাদের কি হয়েছে, একটা বল দেয়া থাকার কথা, মিনিমাম একটা বল সাধারণত দেয়া থাকবে, দেওয়া আছে। আর এখান থেকে কোণগুলোর মাঝে সবগুলো কোণ বের করার একটা ব্যবস্থা দেওয়া থাকবে। তো সেখানকার কেসে এই যে এই কোণটা দেওয়া আছে। এখন এইখানে তুমি খেয়াল করো, এই যে ABC ত্রিভুজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই বাহু আর এই বাহু পরস্পর সমান। তার মানে কি হবে, এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ পরস্পর সমান হবে। একদম 9-10-এ যা শিখে আসছি, সমান সমান বাহুর বিপরীত কোণগুলোও পরস্পর সমান সমান হয়। তার মানে এইটা যা আছে তাহলে এইটাও তাই হবে। তাহলে এখান থেকে এটা জেনে গেলাম সমান হবে পরস্পর। তারপরে এই দুইটা কোণ যদি জেনে যাই, ত্রিভুজের দুইটা কোণ জানি, আরেকটা কোণ পাবো না, খুব ইজিলি পাবো, 3টা কোণের সমষ্টি যেহেতু 180, তাহলে এখান থেকে এই কোণটাও পেয়ে যাব। এখন এই কোণটা যদি পেয়ে যাই, এইবার ভালো মতো খেয়াল করো এখানকার কেসে কি হবে, এইটার অর্ধেক এপাশে থাকবে, বাকি অর্ধেক এপাশে থাকবে। খুব সিম্পল। এখন এইখানে আমি এক্স্যাক্টলি কীভাবে শিওর হয়ে বলতে পারতেছি যে এখানে অর্ধেকই এপাশে হবে, বাকি অর্ধেক একদম এক্স্যাক্টলি, যদি এই কোণটা 60 হয়, 30 এপাশে 30 ওপাশে, কীভাবে বলা যায়? এখান থেকে খুব ইজিলি দেখে বলা যাচ্ছে, কারণ হচ্ছে আমাদের এই দুইটা বাহু পরস্পর সমান, অর্থাৎ এই বিন্দুটা যদি আমরা এই বরাবর লম্ব আঁকি, তাহলে আসলে এটা ঠিক মধ্যবিন্দুতে গিয়ে ছেদ করবে। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের কেসে যে ঘটনা ঘটে সেখানেও সেম ঘটনা ঘটতেছে। এখন তুমি যদি এইভাবে না বুঝতে চাও বা তুমি একদম অ্যানালিটিক্যাল ব্যাখ্যা চাও, তাহলে এখানে আমি বলবো যে তুমি ABC আর এই পয়েন্টটাকে যদি ডি নাম দেই, তাহলে ACD আর BCD ত্রিভুজের যদি তুলনা করো, পরস্পর সর্বসম ত্রিভুজ পাবো। সর্বসম ত্রিভুজ পাচ্ছি কারণ 3টা বাহুই পরস্পর সমান। এখন যেহেতু সর্বসম ত্রিভুজ পাচ্ছি, তাহলে একটু অনুরূপ কোণগুলো সমান, দ্যাটস ওয়াই এই কোণটা একদম হাফ হাফ করে দুই পাশে ভাগ হয়ে যাবে। এখন দেখো এইখানকার কেসে তাহলে কি হচ্ছে, এইখানকার কেসে আমাদের পাওয়ার কথা কি, সবগুলো কোণ পেয়ে যাওয়ার কথা। দেখো সবগুলো কোণ পাইছে কিনা। এই যে এইটা জানি, এইটা যদি জেনে যাই, এই যে এই পাশেরটা, এটা মনে করো জানলাম 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি জানলে এইটা 150 ডিগ্রি জেনে গেলাম। ঠিক একইভাবে এটা 30 হলে এটাও 30, এটা 30 মানে এটাও 150। এই তো, তাহলে এখান থেকে দুইটা কোণ পেয়ে গেছি, আর এই কোণ তো আগেই পেয়ে গেছি, এই কোণ তো 60 আগেই পেয়ে গেছি, বা 60 হোক আর যাই হোক ওইটাও পেয়ে যাবো। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে এই সিনারিও, এরকম সিনারিও দিলে পারা যাবে। এরপরে একে একে আমরা সবগুলো সিনারিও জাজ করব, তারপরে দেখব যে ওই কেসগুলোতে আমরা সবগুলোর কেসেই পারতাম কিনা, কি করতাম কাজগুলো। এখন দেখো এইখানকার কেসে তাহলে আমাদের আলটিমেটলি কি দাঁড়ালো, যে এখানে বলেই দিছে যে এই বরাবর টান সমান, এবং সাথে কি বলে দেওয়া আছে, এই বাহুটা সমান। এই বাহু সমান মানে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান। এই একটা কোণ দেওয়া আছে, জাস্ট এইটা গিভেন, এইটা জাস্ট গিভেন। এটা দেওয়া আছে মানে এইটাও পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম মানে এই কোণটা পেয়ে গেলাম। আবার এটা সমান দুই ভাগে দুই পাশে ভাগ হবে, এটা জানি, এই পাশেরটা জানি মানে এটা জানি, এই পাশেরটা জানি মানে এটা জানি। এই তো, তাহলে আমাদের আলটিমেটলি যেই 3টা কোণ জানার কথা, কোনটা,
এই যে এইটা, এইটা এবং এইটা, এই তিনটা কোণ তো এখান থেকে জেনে গেছি, বুঝছি। তার মানে এই শেপের এভাবে করে পেঁচায় জিনিস দিলে পারবো। তারপরে আগাই, এইখানেও মনে করো একই সিনারিও দিল তোমাকে। এইবার তোমাকে কি বললো, এইখানকার কেসে তোমাকে এইভাবে দিল যে আবারও এই বরাবর টান, এই বরাবর টান সেম, আর এই বরাবর ওয়েট এটা দেওয়া আছে, এটা গিভেন। এরপরে এইখান থেকে তোমাকে দেওয়া থাকলো এবার যে এই দুই বরাবর টান সমান এবং এদের লেন্থ সমান। এইবার গতবার তো এই কোণটা দেওয়া ছিল, এই কোণটা না দেওয়া থেকে এইবার তোমাকে এই কোণটা দেওয়া থাকলো। এখন দেখো এই কোণটা দেওয়া থাকলেই এই কোণ আর এই কোণ তো পরস্পর সমান, তাহলে সিম্পলি এই কোণ দেওয়া থাকা আর ওই কোণ দেওয়া থাকা সেম কথা, পারবো এটা। ঠিক একইভাবে আরেকটু পেঁচাই, এইখানে মনে করো যে যদি তোমাকে ওইটা না দিয়ে থেকে এইটা যদি দিত, তাও পারতাম না? অফকোর্স পারতাম। এখন মনে করো এইটা যদি 60 হয়, তাহলে এটা যদি 30 হবে, খুব সিম্পল। তারপরে বাকিটা হুবহু এর মতো, বুঝা গেছে? একইভাবে তোমাকে এই পাশে কোণগুলো না দিয়ে থেকে এইখানে দিতে পারতো, এইখানে দিতে পারতো, এইভাবে করে তোমাকে কোণগুলো দেয়া থাকতে পারতো। তো তখন এখানকার কেসে যে পাশেই যেভাবে দেওয়া থাক না কেন, আমাদের একদম কোর আইডিয়াটা যদি আমরা ঠিকঠাক বুঝে যাই যে আচ্ছা জেনারেলি কি হবে, একটা বল দেওয়া থাকবে তিনটার মাঝে, স্পষ্ট দেওয়া থাকবে সেটা, এবং কোণগুলোর কেসে মেজারমেন্ট এমনভাবে দেওয়া থাকবে যেন আমরা অবশ্যই সবগুলো কোণ বের করতে পারি। তাহলেই আসলে বাকি বল দুইটাও ইজিলি আমরা বের করে ফেলতে পারবো। দেখো এখানে ঘুরে ফিরে সব জায়গায় সেম ঘটনাটাই ঘটবে, বুঝা গেছে? এখন আসি এগুলোর কেসে কি হয়েছিল। এগুলোর কেসে কাজটা আমাদের সহজ করে দিছিল। কেন? কারণ হচ্ছে এখানকার কেসে আমাদের আলটিমেটলি বলেই দিছিল যে ওদের টান সমান, তারপরে এই দুই বাহুর লেন্থ সমান। এখন সেগুলো যদি না বলে তাহলে কিভাবে দিতে পারে কোয়েশ্চেনটা? তাহলে জিনিসটা যেভাবে দিতে পারে সেটা হচ্ছে এরকম, তোমাকে বলবে এই যে যেই ধরনের কোয়েশ্চেন আমরা সলভ করছি, যে উল্লম্বের সাথে এইখানে উল্লম্বের সাথে এই দড়ি, এই বরাবর টান আছে, এই বরাবর টান আছে, এই বরাবর ওয়েট, এটা স্পষ্ট দেয়া আছে। এইখান থেকে তারপরে তোমাকে বলবে যে এর সাথে এত ডিগ্রি এবং এর সাথে এত ডিগ্রি কোণ তৈরি করে। খুব সিম্পল। তাহলে বাকিগুলো সব পেয়ে যাব। কিভাবে? দেখো এটা তো আমরা করছি, এই পুরোটা জানবো কারণ এই দুইটার যোগফল এটা। ঠিক একইভাবে 180 থেকে যদি এইটা বাদ দেই তাহলে এইটা পেয়ে যাব, আবার 180 থেকে এইটা যদি বাদ দেই তাহলে এইটা পেয়ে যাব। খুব সিম্পল, একদম স্পষ্ট যে কাজটা আমরা করছি ওই কাজের সিনারিওটা দিতে পারে। আর কি দিতে পারে এইখান থেকে আর যেই ধরনের জিনিসপত্র দিতে পারে সেগুলো হচ্ছে এরকম। আমরা পরের কেসে আসি। এই মনে করো এখানকার কেসটাতে আসছি। এখানকার কেসে তোমাকে এই যে এইভাবে এইখানে জাস্ট অ্যাঙ্গেলগুলো না দিয়ে থেকে অন্য কিভাবে দিতে পারতো, দেখো অন্য যেভাবে দিতে পারতো সেটা হচ্ছে এই কোণ আর এই কোণ দেওয়া থাকবে। সিম্পলি এই কোণ আর এই কোণ দেওয়া থাকলে তুমি তো বুঝতেছো যে এই কোণ দেওয়া আছে মানেই এইটা দেওয়া আছে, মানে এই যে এইটা দেওয়া আছে, তারপরে এইটা দেওয়া আছে মানে এই যে এই জিনিসটা দেওয়া আছে, বুঝছি? একান্তর কোণ। তাহলে এখান থেকে এইগুলো দেওয়া আছে, তাহলে এইটা আর এটা সমান, এইটা আর এটা সমান, এই দুইটা দেওয়া আছে মানে এই দুইটা দেওয়া আছে, এই দুইটা দেওয়া আছে মানে ওভারঅল এই কোণটা আমি জেনে গেছি, গেল ওভারঅল এই কোণ জেনে গেছি। আবার এইটা জানি, তার মানে এইটা তো 90, তাহলে আমাদের এই পাশের কোণটা জানবো, আবার এইটাও তো 90, এটা জানি, এখান থেকে বের করতে পারবো। তাহলে দেখো সামারাইজ করি, বুঝছো কিনা? বুঝবা, জিনিসগুলো না বোঝার মতো কিচ্ছু নাই। আমাদের স্কুল লেভেলেরই জিনিসপত্র, জাস্ট কোয়েশ্চেনটা র্যাপ আপ করবে ইন আ ডিফারেন্ট ওয়ে। একই ধরনের কোয়েশ্চেন তো মনে করো যে একদম হুবহু, এটা তো আমরা এক্সপেক্ট করতে পারি না, তাই না? তো সব ধরনের যতগুলো ভ্যারিয়েন্ট হতে পারে যেভাবে যেভাবে সাধারণত দেয় সবগুলোই আমি এই চার্টের মধ্যে তুলে ধরার ট্রাই করতেছি। এইখানে এইগুলো জিনিস যদি তুমি ঠিকঠাক বুঝে যাও তাহলে দেখবা যে তোমার ল্যামের উপপাদ্য বা ল্যামের সূত্রের তোমার হচ্ছে ডিরেক্ট অ্যাপ্লিকেশনের যে কেসগুলো, এগুলো যেভাবেই পেঁচায় দেখ না কেন, এমসিকিউ আসুক বা রিটার্নে আসুক, তুমি পারবা। এখন এখানকার কেসে কি বলছিলাম যে আমাকে এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এইটা আর এটা মানেই তো এটা, এই দুইটা কোণ তো পরস্পর সমান। ঠিক একইভাবে এইটা কোণ মানে এইটা, দুইটা পরস্পর সমান। ঠিক আছে, এইটা আর এটা জেনে গেলাম, একটা ত্রিভুজের দুইটা কোণ জেনে গেছি, থার্ড কোণ পাবো না? অফকোর্স পাবো, 180 থেকে আগের দুইটার যোগফল বিয়োগ করে দিব। তাহলে এখান থেকে আমি এইটা পেয়ে গেলাম, একটা কোণ জানার ডান। এরপরে এখন কথা হচ্ছে আর কোণ কী কী জানতে হবে, এই কোণটা জানতে হবে এবং এই কোণটা জানতে হবে, তাই না? কারণ আমাদের তো কনফিগারেশনটা হচ্ছে এরকম। তাহলে আমাদের এইটা একটা কোণ, এইটা একটা কোণ, এইটা একটা কোণ, এই তিনটা কোণ জানতে হবে। তো এখানকার কেসে এই কোণটা ইজিলি জানছি। এইটা কি করে জানবো? এই যে যেটা দেওয়া ছিল এটার সাথে 90 অ্যাড করলেই তো হয়ে যাচ্ছে, সিম্পল। 90 প্লাস এইটা চলে আসলো। ঠিক একইভাবে এখানেও এই যেটা দেওয়া ছিল এর সাথে 90 অ্যাড করতে হবে, দ্যাটস ইট। এইভাবে করে আমরা পেয়ে যাব। এখন এইভাবে করে তোমাকে এই কোণগুলো দেওয়া থাকতে পারে, এই যেমন হচ্ছে এইখানে দেওয়া থাকতে পারে, অথবা এইখান থেকে দেওয়া থাকতে পারে, অথবা আরও সিনারিও যদি আমি দেখি এখানকার কেসে তোমাকে এইভাবে এই কোণগুলো দেওয়া থাকতে পারে, শুধু এইগুলো, এইটা এবং এইটা, তখন তুমি সেখান থেকেও পাবা। এখন এইটা জানো মানে এইটা জানো,
এইটা জানো মানে এটা জানো, 90 থেকে মাইনাস করলে এটা চলে আসবে। এটা যদি 70 হয় এটা হবে 20, এটা যদি হয় 50 তাহলে এটা হবে 40, দুইটা মিলে তো যেহেতু 90, তাহলে এই দুইটা আবার জেনে গেছো, তার মানে এইটা জানো, তারপরে বাকিগুলো আবার একইভাবে সব পেয়ে যাবে, বুঝছো? জাস্ট একটু কাজ করলেই সবগুলোই পারবো আমরা, কোনো চিন্তা নেই। জাস্ট আমার ওই মেইন থিমটা মাথায় রাখো। তোমাদের ম্যাথগুলো তোমাদেরকে 3টা ম্যাথ প্র্যাকটিস করছি, কিন্তু এই ধরনের 30টা 50টা 60টা যতগুলোই ম্যাথ আসুক না কেন তোমার চোখের সামনে সব যাতে এই ধরনেরগুলো পারো সেই ব্যবস্থা কিন্তু করার আমি চেষ্টা করতেছি। আচ্ছা, এইবার এখন দেখো এইখানকার কেসে কি হবে। এইখানকার কেসে যেটা হবে, আচ্ছা এখানে আমি হয়তোবা তীর চিহ্নগুলো দেইনি, তাই তো? এই বরাবর একটা বল, এই বরাবর একটা বল, আর এই বরাবর ওয়েট, এটা দেওয়া থাকবে। এই বরাবর একই ঘটনা, এই বরাবর ওয়েট, এটা মনে করো দেওয়া থাকবে। এই বরাবর একটা বল, একটা টান আর কি, এই বরাবর একটা টান বল থাকলো। এখানকার কেসে তোমাকে সিম্পলি যেটা দেওয়া থাকতে পারে সেই জিনিসটা হচ্ছে এরকম, সিম্পলি তোমাকে বলবে একটা মাত্র তথ্য দেওয়া আছে, সেটা হলো এই কোণটা দেওয়া আছে, কথার কথা এই কোণটা শুধু দেওয়া আছে। এখন এই কোণটা দেওয়া আছে, আর এখানে তোমার এই ওয়েট তো দেওয়া আছে, আগেই বলেই দিছি। এখন এই কোণ দেওয়া থাকলে সবগুলো কোণ কী করে পাবো? ইজি, দেখো এইটা কোণ জানি মানেই তো আমি এই কোণটা জানি, তাই না? 90 থেকে মাইনাস করলে এই জিনিসটা পেয়ে যাব। এখন এইটার সাথে 90 অ্যাড করে দিলে এই পাশের কোণ পাবো, চলে গেল। এই কোণ এমনিতে অলরেডি 90, চলে গেল। আর এই কোণ তো অলরেডি 90, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমাদের সবগুলো কোণ যদি জানতে হয়, সবগুলো কোণ কি কি, এটা কি করে পাবো? 90 প্লাস যা দেওয়া ছিল তা, চলে গেল। তারপরে এটা অলরেডি 90, আর কি আরেকটা কোণ হচ্ছে এটা কি করব? 90-র সাথে এই যে এইটা পাইছি এটা অ্যাড করে দেব, চলে গেল। এইভাবে করে আমরা কিন্তু এইখান থেকেও জিনিসগুলো বের করতে পারি। এখানে আর কিভাবে সিনারিওটা দিতে পারে, আর যেভাবে সিনারিওটা দিতে পারে সেটা হচ্ছে এরকম। এইবার এইখানে কোণ না দিয়ে এই জায়গাটায় কোণটা তোমাকে দেওয়া থাকলো, এই কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে মানেই তো আসলে এই কোণটা দেওয়া আছে, তাই না? কারণ এই দুইটা কোণ পরস্পর সমান, একান্তর কোণ। তাহলে আলটিমেটলি বোঝাই যাচ্ছে যে এইটা দেওয়া থাকা আর এইটা দেওয়া থাকা সেম কথা, আবার আগের মতো টোটালি করতে পারবো। এইটা গেল। আবার আর কিভাবে দিতে পারে? আরও ওইভাবে দিতে পারে যে তোমার এইখানে এই কোণটা দেওয়া আছে, শুধু এই কোণটা দেওয়া আছে। এখন দেখো আবারও পারবো আমরা, শুধু এটা দেওয়া থাকা মানেই তো এটা পেয়ে যাওয়া, কারণ এখানে একটা সমকোণ ত্রিভুজ তৈরি হয়েছে, এখানে 90, এটা 90 মানে এরা দুজন মিলে, বাকি দুজন মিলে আবার 90, এইটা দেওয়া আছে, তাহলে এইটা পাবো। এটা পাইলে আবার আগের মতো পারবো ঘুরে ফিরে। আবার এরকমও দিতে পারে যে শুধু এটা দিয়ে দিল, শুধু এটা দেওয়ার কেস তো আগেই বলে দিছি মনে হয়। আচ্ছা, যদি বলে দিয়ে থাকি তাহলে তো লাগতেছে না। মানে এক কথা যেভাবেই তোমাকে দেখ না কেন তুমি কিন্তু সবগুলো কোণ অবশ্যই ফিগার আউট করতে পারবা। আমি প্রত্যেকটা কেস একদম দেখানোর পাশাপাশি কি দেওয়া থাকবে এটা তো দেখাইছি, প্লাস এখান থেকে তুমি কি করে অন্য সবগুলো কোণ কি করে বের করবা সেইটাও কিন্তু বলে দিলাম। একটু সামারাইজ করি, এইটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানকার কেসে যদি এই ধরনের সিনারিও থাকে তাহলে এখানে মেইনলি বলে দিবে যে এই দিক বরাবর টান সমান হবে এবং তাদের কেসে দৈর্ঘ্যগুলো পরস্পর সমান হবে, থাকলো। এরপরে এখন কি হবে? এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের এইখানে যদি এই কোণ দেওয়া থাকে, তার মানে এই কোণ মানে এই কোণ, এই সমান বাহুগুলোর বিপরীত, তারপরে এখান থেকে এই কোণ পাবো, বাকিগুলো ফিগার আউট করতে পারবো। একই ঘটনার কেসে আমাকে কি দিতে পারে? আমাকে এই কোণের জায়গায় শুধু এই কোণটা দিতে পারে, পারবো। এই কোণের জায়গায় শুধু এই কোণটা দিতে পারে, তাও পারবো। যেভাবেই দেখ না কেন পারা যাবে। এইখানে আসো, এখানকার কেসে সাধারণত কী দেওয়া থাকে? এই যে উল্লম্বের সাথে এদের মধ্যবর্তী কোণ যে এইটা আর এটা দেওয়া থাকে, এইটা আর এটা যদি দেওয়া থাকে, এরকম আমরা ম্যাথ একটা করে আসছি, 70-30 মনে করে দেওয়া থাকলে, এটা 70 মানে এটা 110, এটা 30 মানে এটা 150, আর বাকি এটা 70 আর 30 মিলে 100। এই তো। তারপরে এখানে আসো, এখানকার কেসে কী দেওয়া থাকতে পারে? এখানকার কেসে আমাকে সিম্পলি হচ্ছে যে জিনিসটা দেওয়া থাকতে পারে সেটা হচ্ছে যে এইটা আর এইটা দেওয়া থাকতে পারে। এটা দেওয়া আছে মানে এইটা পুরোটা জানি, আবার এইটা সমান হচ্ছে এইটা, তাহলে বাকিটা পাবো। এইটা সমান এটা, বাকিটা পাবো। ঠিক একইভাবে ডিফারেন্ট কোণ আকারে দিতে পারে। এইটা না দিয়ে এইটা দিতে পারে, এই যে এটা আবার একইভাবে ওরা বের করে নিয়ে কাজ করব। আবার ওগুলো না দেওয়া থাকে, এটা দেওয়া থাকতে পারে, এইভাবে করেও আমরা পারবো। যেভাবেই দেখ না কেন অবশ্যই পারবো। এটার কেসে সেম ঘটনা, এখানকার কেসে যদি শুধু এটা দেওয়া থাকে পারবো, শুধু এটা দেওয়া থাকে পারবো, যদি ওগুলো না দেওয়া থাকে, এইটা দেওয়া থাকে পারবো, এটা যদি দেওয়া থাকে তাও পারবো। যেভাবেই দেখ পারা যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে এগুলোর উপরে যদি আমরা টোটালি আয়ত্ত আনতে পারি, আমাদের মেইন থিমটা, কোর আইডিয়াটার উপরে গ্র্যাব চলে আসে যে আসলে ম্যাথে দেওয়া থাকবে কি, ইন্ডিকেশন কি, আমি করব কি, এই জিনিসগুলো যদি ক্লিয়ার থাকে তাহলেই এখানে আর কোনো
সমস্যা হওয়ার কথা না। এখন আশা করা যায় এত আলোচনার পরে আমার ল্যামের উপপাদ্য বা ল্যামের সূত্রের উপরে বেস করে যে ম্যাথগুলো, এগুলোতে কোনো ডাউট থাকবে না। এগুলোর উপরে যদি কোনো ডাউট না থাকে তাহলে পুরো চ্যাপ্টারই দেখবা তুমি অনেক ভালো একটা ফ্লুইডিটি পাচ্ছ। ম্যাথের কেসে ম্যাথগুলো তোমার কাছে অনেক সহজ মনে হচ্ছে, কারণ মেইন থিমটা তুমি অনেক স্ট্রং করে আগাইছো। আগাই তাহলে এবার এরপরে তারপরের টপিকটা কি? তারপরের টপিকটা হচ্ছে যে আমাদের এখানে ভরকেন্দ্র, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, লম্বকেন্দ্র সংক্রান্ত। এখন এখানকার কেসে একটু জ্যামিতিক কেস আসবে, তাই না? বুঝাই যাচ্ছে আমাদের টপিকটার নাম থেকে। এখন এই জ্যামিতিক কেসগুলো দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই। এইখানে আমি মেইনলি দুইটা মাত্র কোয়েশ্চেন অ্যাড করছি, জাস্ট দুইটা কোয়েশ্চেন। এই দুইটা কোয়েশ্চেনই অসংখ্যবার অসংখ্য জায়গায় ঘুরে ফিরে বোর্ডগুলোতে আসছে, খালি এগুলোই আসে, বিশেষ করে এইগুলোই আসে। এখন এইগুলো বাদে অন্য কিছু আসতে পারে না? অবশ্যই আসতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস 80%-এর উপরে কেসে দেখা গেছে যেই দুইটা ম্যাথ আমি তুলছি না সেইগুলোই ঘুরে ফিরে আসে। তো এখন ওগুলোর উপরে ভালো ধারণা থাকলে আমরা কিন্তু ইনশাল্লাহ কমন পেয়ে গেলে পারবো। যদি কমন নাও পাই তাও কীভাবে পারা যাবে সেগুলো জিনিস নিয়ে আলোচনা করব। শুরু করি। তো প্রথমেই আমাদেরকে একটু এই যে ভরকেন্দ্র, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র আর লম্বকেন্দ্র নিয়ে যেহেতু কাজ করব, এদের বেসিকগুলো একটু রিকল করে নিতে হবে, বুঝছি? তাহলে আগাই আমরা। এখন এগুলোর বেসিকের কেসে প্রথমেই কি আছে? প্রথমেই আছে আমাদের ভরকেন্দ্র। তো ভরকেন্দ্র নিয়ে যে যে জিনিসপত্র আমার জানতে হবে সেগুলো একটু আলোচনা করে নিই। এই মনে করো এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের কেসে আমাদের এইখানে ভরকেন্দ্র জিনিসটা কি? ভরকেন্দ্র জিনিসটা হচ্ছে মধ্যমা তিনটার ছেদবিন্দু। এখন মধ্যমা কি? মধ্যমা হচ্ছে যে কোনো শীর্ষ থেকে ওর বিপরীত বাহুর মধ্যবিন্দুর কানেক্টিং লাইন। কীরকম হবে সেটা? এই মনে করো আমি এখানে, এই মনে করো এখানে কেসে, এই ত্রিভুজের কেসে আমি এই বিন্দু, এটা একটা শীর্ষ, এই শীর্ষ থেকে এর বিপরীত শীর্ষের উপরে এই যে বিপরীত শীর্ষের মধ্যবিন্দু এটা ছিল, মধ্যবিন্দুর কানেক্টিং লাইন আঁকলাম। তাহলে এই যে আমি এই শীর্ষ থেকে ওর মধ্যবিন্দু কানেক্টিং লাইন আঁকলাম, এটা একটা মধ্যমা হলো। এখন এখানে মধ্যমা কয়টা? জয়টা শীর্ষ ততগুলো মধ্যমা। এই যে আরেকটা শীর্ষ, তাহলে এখান থেকে আমি আবার মধ্যমা আঁকলাম, তারপরে আরেকবার এইখান থেকে আমরা আরেকটা মধ্যমা আঁকলাম। এখন এখানকার কেসে এগুলোকে মধ্যমা কেন বলতেছি বা কেন বলতে পারতেছি? এটা যদি এ বি সি ত্রিভুজ হয়ে থাকে এবং বিসির মধ্যবিন্দু যদি ডি, এসির মধ্যবিন্দু যদি ই এবং এ বির মধ্যবিন্দু যদি এফ হয়ে থাকে, তাহলে আসলে কি হয়ে যাবে? এডি একটা মধ্যমা, বি একটা মধ্যমা, সি এফ একটা মধ্যমা, চলে গেল। এখন এই যে মধ্যমাগুলোর কেসে এরা যদি ও বিন্দুতে পরস্পর ছেদ করে, তাহলে এদের যে ছেদবিন্দু, তিনটার ছেদবিন্দু অবশ্যই একটা সার্টেন পয়েন্ট আসবে, ওই ও বিন্দুটাকে আমরা বলবো এই ত্রিভুজটার ভরকেন্দ্র। বুঝছি? এখন ভরকেন্দ্রের কেসে আমাদের কি কি জানতে হবে? তাহলে ভরকেন্দ্রকে এক্সপ্রেস করতে পারি এভাবে যে এইটা এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান। আর এই যে এটা ভরকেন্দ্র আসছে, ভরকেন্দ্রের কেসে যেই প্রপার্টিটা আমাদের কাজে লাগে সেটা হচ্ছে এরকম যে এইখানে এই যে ও পয়েন্টটা ভরকেন্দ্র হয়েছে, ভরকেন্দ্রের কেসে ঘটনাটা হলো এই ভরকেন্দ্র থেকে আমাদের শীর্ষের দিকে যে দূরত্বটা অর্থাৎ ও এ, এইটা কি হয়? এইটা বিপরীত বাহুর দিকে যে দূরত্বটা ও ডি এর ডাবল হয়। বুঝছি কি বললাম? তাহলে যে কোনো ত্রিভুজের ভরকেন্দ্রের কেসে ও থেকে শীর্ষের দিকে যে ডিস্টেন্সটা ও এটা, এইটা কি হয়? বিপরীত বাহুর দিকে যে ডিস্টেন্স ও ডি এর ডাবল হয়। বুঝছি? তাহলে এখানে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো যে এ ও ইজ ইকুয়াল টু 2OD, ওডির ডাবল। তাহলে কি বললাম? এ ও ইজ ইকুয়াল টু 2 ইন্টু ওডি, অর্থাৎ আমরা বলতে পারবো সিম্পলি এ ও বাই ওডি ইজ ইকুয়াল টু 2:1 বা 2/1, যেটাই লেখো তুমি। বুঝছি? তাহলে এই যে এই ব্যাপারটা, এইটা খুবই কমন একটা জিনিস, সেখান থেকে এমসিকিউ অনেকবার আসে, অ্যান্ড জাস্ট ডিরেক্ট এই প্রপার্টিটাও জানতে চাইছি মনে হয়েছে। বুঝছি? তাহলে এখান থেকে তোমাকে কি জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা একটা ভরকেন্দ্র ওই মধ্যমার কেসে শীর্ষর দিক থেকে, আর শীর্ষের দিক থেকে তো টেনে আমরা আলটিমেটলি মধ্যমাটা আঁকতেছি, তাই না? তো এইটা আসলে এই ভরকেন্দ্রটা এই মধ্যমাকে, বা যদি এডি মধ্যমাকে বলে দেয়, এডি মধ্যমাকে আসলে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে? উত্তরটা হচ্ছে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আর যদি এডিকে না বলে ডিএ কে বলে, তাহলে এখন উল্টে যাবে, তখন ডি এর দিক থেকে চিন্তা করতে হবে। ডি এর দিক থেকে প্রথমে এক অংশ তারপরে দুই অংশ, অর্থাৎ 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ক্লিয়ার? ওকে, এইটার কেসে মোটামুটি এই জিনিসগুলো জানলেই কাজ শেষ, সিম্পল। এরপর আগাই, এবার হচ্ছে অন্তকেন্দ্র। তাহলে অন্তকেন্দ্র ব্যাপারটা কি? অন্তকেন্দ্র ব্যাপারটা কি সেটা বুঝতে গেলে আবার আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকবো। অন্তকেন্দ্রের কেসে ঘটনাটা কীরকম ঘটে এইটা বোঝার জন্য। এখন এইটা, এই যে এই ট্রায়াঙ্গেলটা আঁকলাম, অন্তকেন্দ্র বেসিক্যালি কি জানো? অন্তকেন্দ্র বেসিক্যালি হচ্ছে আমাদের এই যে কোণগুলো আছে, এটা যদি এবিসি
ত্রিভুজ হয়ে থাকে, এ কোণ, বি কোণ, সি কোণ, এই কোণগুলোর কি করতে হবে, এই কোণগুলোর অন্তর সমদ্বিখণ্ডক, ভেতরের দিক থেকে আমাদের সমদ্বিখণ্ডক আঁকতে হবে। সমদ্বিখণ্ডক হচ্ছে একটা লাইন যেটা কি করবে, ওই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে, সমান দুই ভাগে ভাগ করবে। এখন এই যে অন্তর সমদ্বিখণ্ডকগুলা, এদের ছেদবিন্দুটাই হবে আমাদের কি, অন্তকেন্দ্র। বুঝা গেছে? এইখান থেকে তাহলে আলটিমেটলি অন্তকেন্দ্র জিনিসটা কি, অন্তকেন্দ্র জিনিসটা হচ্ছে এই যদি আমরা এ, বি এবং সি ত্রিভুজ চিন্তা করি, এইটার কেসে কোণগুলো কি কি আছে, এ কোণ, বি কোণ এবং সি কোণ, এই তিনটা কোণের অন্তর সমদ্বিখণ্ডক, ভেতরের দিক থেকে সমদ্বিখণ্ডিত করবো আর কি। এখানে বাইরের দিকের সমদ্বিখণ্ডক এইভাবে চিন্তা করতেছিলাম। ভেতরের দিক থেকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি তাহলে আসলে কি হবে, এদের কেসে এই যে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে কোন লাইন, মনে করো এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতেছে এই লাইনটা চলে গেল এই দিক বরাবর চলে গেল। এরপরে এই যে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছে মনে করো এই লাইনটা, আর হচ্ছে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছে এই লাইনটা, একটু আমরা ঠিকঠাক আঁকি, হ্যাঁ করলো। এখন এরা তারপরে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছে এই লাইনটা, গেল। এইখানে আলটিমেটলি তাহলে কি হলো, আলটিমেটলি আমাদের এইখানে এইরকম একটা সিনারিও আমরা পেলাম। এইখানে এই যে কোণের যে সমদ্বিখণ্ডকগুলা, এদের কেসে এরা কি করছে, কোণের যে সমদ্বিখণ্ডকগুলা এগুলা আলটিমেটলি আমাদের একটা সার্টেন পয়েন্টে মিট করছে বা একটা সার্টেন পয়েন্টে ছেদ করছে, এই পয়েন্টটাকে আমরা বলবো অন্তকেন্দ্র। বুঝা গেছে? এখন অন্তকেন্দ্রের কেসে কোয়েশ্চেন কীরকমভাবে আসতে পারে, অন্তকেন্দ্রের কেসে কোয়েশ্চেন তোমাকে বলবে যে আচ্ছা এই যে অন্তকেন্দ্রটা আছে এইখানে ও বিন্দু, ধরে নিলাম ও বিন্দুটা এখানকার অন্তকেন্দ্র, অন্তকেন্দ্র থেকে তিনটা বল কাজ করতেছে, কোন বরাবরে, তিনটা বল কাজ করতেছে, একটা হচ্ছে ও বি বরাবর, আরেকটা হচ্ছে ও সি বরাবর, আরেকটা হচ্ছে ও এ বরাবর। তিনটা বল কাজ করতেছে অন্তকেন্দ্র থেকে এই ডিরেকশনে, এই বরাবর। তারপরে বলবে এইখানে তিনটা বল যদি এই বরাবর কাজ করে তাহলে আমাকে বলতে হবে ওদের সাম্যাবস্থার কেসে এই ঘটনাটা ঘটবে, এটা দেখাও, এই ঘটনাটা তাদের কেসে ঘটবে, এটা প্রমাণ করো, এই ধরনের ঘটনা, এই ধরনের কথাবার্তা চাবে। বুঝছি? তাহলে এখানকার কেসে মেইন থিম কী ভাইয়া, কী জানতে হবে আমাদের ম্যাথগুলো করতে পারতে হলে, ম্যাথগুলো করতে যদি আমি কেপেবল হতে চাই তাহলে আসলে আমাদের কোন ব্যাপারগুলো জানতে হবে, কোন ব্যাপারগুলো জানলে আমরা অবশ্যই পারবো ম্যাথগুলো, সেটা হচ্ছে আমাকে, তুমি দেখো এখন এটার বেসিক লেআউটটা একটু চিন্তা করি আমরা, হ্যাঁ এটার বেসিক লেআউটটা যদি আমরা চিন্তা করি, এখানে তার মানে কী হচ্ছে, এই দিক বরাবর একটা বল কাজ করতেছে, তারপরে এই দিক বরাবর একটা বল কাজ করতেছে, আর কি হচ্ছে এই দিক বরাবর একটা বল কাজ করতেছে, তাই তো? এখন এখানে আমরা কি জানি, আমরা জানি যে এইগুলো বলগুলোর নাম যদি পি কিউ আর দিয়ে দেই, এখন এইখানকার কেসে আমাদের ল্যামির যে সূত্রটা এইটা অ্যাপ্লাই করে আমরা মেনলি কী পাই, বলগুলোর মান এবং তার বিপরীত কোণের সাইন অনুপাতের একটা সম্পর্ক পাই। এখন তার মানে আমাদের কী লাগবে, বলগুলোর তো আসলে আমরা প্রকাশ করতেছি পি কিউ আর দিয়ে, বলগুলো প্রকাশ করে ফেলা, এখন বিপরীত কোণগুলো কেমনে কি জানবো না জানবো, আমাদের মেইন থিম বা মেইন টার্গেট বা মেইন চ্যালেঞ্জ এখানে আসলে বিপরীত কোণগুলো নিয়ে হয়। বুঝছি? তাহলে এখানে আমাদের ভরকেন্দ্র দেখছি, এইখানে সাধারণত খুব একটা কোয়েশ্চেন হতে দেখা যায় না, অন্তকেন্দ্র থেকে কোয়েশ্চেন হয়। কীরকম কোয়েশ্চেন হয় বলে দিছি, এই অন্তকেন্দ্র থেকে ওবি, ওসি আর ও এ বরাবর তিনটা বল কাজ করবে, এদেরকে নিয়ে এদের বিভিন্ন প্রপার্টি নিয়ে কোয়েশ্চেন করবে। তো এখানে এদের প্রপার্টি নিয়ে যদি কমেন্ট করতে হয় তাহলে আসলে কি ল্যামির সূত্র অ্যাপ্লাই করতে হবে, ল্যামির সূত্র যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে আমাদের কি মধ্যবর্তী কোণগুলো জানতে হবে না, তো মধ্যবর্তী কোণ জানাটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ। বুঝছি? তাহলে মধ্যবর্তী কোণগুলো এইগুলোই হলো আমাদের এখানকার মেইন চ্যালেঞ্জ। এখন মধ্যবর্তী কোণগুলো আসলে কি হবে ভাইয়া, এইখানে মধ্যবর্তী কোণগুলো হবে কি জানো, এই যে তুমি দেখো তো এইখানে এই যে এই লাইনটা আসলে কি করছে, এই বি কোণটাকে সমান দুই ভাগে ভাগ করছে না, আমি তো বলেই দিছি অন্তকেন্দ্র মানে হচ্ছে কোণগুলোর সমদ্বিখণ্ডকগুলো যেই পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্টটা, তার মানে অবশ্যই এটা হচ্ছে এই কোণের, এই বি কোণের সমদ্বিখণ্ডক। বি কোণের সমদ্বিখণ্ডক মানে কি, টোটাল কোণটা বি ছিল, এইটুকু হয়ে গেছে b/2, এইটুকু হয়ে গেছে b/2, টোটাল কোণটা সি ছিল, এইটুকু হয়ে গেছে c/2, এইটুকু হয়ে গেছে c/2, টোটাল কোণটা এ ছিল, এইটুকু হয়ে গেছে a/2, এইটুকু হয়ে গেছে a/2, এরকম হয়ে গেছে ঘটনা। এখন এখানকার কেসে এই পাশের অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কী হবে জানো, এই অ্যাঙ্গেলটা হবে 90 প্লাস a/2, এই অ্যাঙ্গেলটা হবে 90 প্লাস a/2। এখানকার কেসে দেখো এই যে এই অ্যাঙ্গেলটা থেকে আলটিমেটলি এই অ্যাঙ্গেলটার কিসের পার্ট নিতেছে, c/2 b/2, আলটিমেটলি এর কোনো টাচ এখানে নাই, তাই এখানে হবে এটা 90 প্লাস a/2। কেন, কারণ এক্সপ্লেন করবো, কোনো চিন্তা নাই, কেন হইতেছে সেটা তো অবশ্যই দেখাবো।
আমি জাস্ট আগে বলে নিতেছি। তারপরে এই কোণটা চিন্তা করো, এইটার কেসে এর ত্রিভুজটা কোনটা? এই যে এই ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজটা কোনটা বুঝছো? কোনটার কথা বলতেছি একটু বলি, এটার কথা বলতেছি। অ্যান্ড এইটার কেসে আমাদের ঘটনা হচ্ছে যে এখানে কি হবে, এখানকার কেসে দেখো এই যে এই কোণটার মেজারমেন্ট কি হবে? এই কোণটার মেজারমেন্ট আগের মতোই হবে 90 প্লাস এইখানে এই c/2 a/2 এর টাচ আছে b এর উল্টা কোণটা, তার মানে b/2। ঠিক একইভাবে এইটা কত হবে? এটা তো জানি, এটা জেনে গেছি। এইটার কেসে এটা না জানলেও চলে, তিনটা কোণের সমষ্টি 360 ডিগ্রি, তাহলে আলটিমেটলি আমরা 360 থেকে এই দুজনের যোগফল বিয়োগ করলেই তো হয়ে যায়। এটা করতে পারি আমরা। আবার আরেকটা কাজ করতে পারি, সিম্পলি আমরা এখান থেকে এটাও বলে ফেলতে পারি যে এটা কত হবে 90 প্লাস, একটু দাঁড়াও, এটা হবে 90 প্লাস, এটা কি এর উল্টা কোনটা কত? সি, 90 প্লাস c/2। এখন কথা হচ্ছে এটা কেন হবে, কিভাবে হবে দেখবো আমরা, কোনো চিন্তা নেই। এটা কেন হবে, কিভাবে হবে অবশ্যই দেখব। আচ্ছা এখানে একবার দেখাই দিই, ম্যাথে গিয়ে আরেকবার দেখাবো। তাহলে দেখো আমাদের মেইন টার্গেট ছিল, মেইন চ্যালেঞ্জ ছিল আমরা বলগুলোকে তো এক্সপ্রেস করতে পারছি, কোনগুলো জানতে পারা, কোনগুলোও এখন জেনে গেলাম। এখানকার কেসে কি হবে, এই কোণটা কত পেয়ে গেছি 90 প্লাস a/2, এই কোণটা কত হবে 90 প্লাস ওর উল্টো কোণ b/2, আর এই কোণটা কত হবে, এটা হবে 90 প্লাস c/2। চলে গেল। এখন কথা হচ্ছে এখানে কেন বা কিভাবে এই জিনিসটা হয় ভাইয়া, এটা এখন একটু বলে নেই, ম্যাথে গিয়ে আরেকবার দেখাবো। এখানকার কেসে ঘটনা হচ্ছে তুমি দেখো তো এই যে ছোট কোণটা এইটা তো এই টোটাল বি কোণ, এই টোটাল কোণটা বি, এটা হচ্ছে ওর অর্ধেক b/2, তাই না? ঠিক একইভাবে এই টোটাল কোণটা সি, এটা হচ্ছে ওর অর্ধেক c/2। তাহলে এটা b/2, এটা c/2, এই কোণটা আমার বের করতে হবে। কি করা যাবে বলো তো? আমরা তো খুব সিম্পলি এই জিনিসটা জানি যে ত্রিভুজের তিনটা কোণের কেসে দুইটা কোণ যদি অলরেডি জানি, থার্ড কোণটা জানবো না? অফকোর্স জানবো। প্রথম দুইটার যোগফলটা 180 থেকে মাইনাস করে দিলেই হয়ে যাবে। এখানেও আমরা তাই করব। তাহলে এখানে দেখো আমি b/2 এটুকু জানি, এটুকু c/2 জানি, এইটা আমার বের করার টার্গেট। ধরে নাও আমি জানি না এটার অ্যামাউন্ট কত, তাহলে কি করব 180 থেকে এটা আর এটার যোগফল বিয়োগ করে দিব, তার মানে কত b/2 আর c/2 যোগফল বিয়োগ করব। এখন এখানে কথা হচ্ছে b/2 আর c/2 যোগফল আসলে হয় কত, একটু চিন্তা করি তো। আমরা জানি যে এইটা একটা টোটালটা একটা ত্রিভুজ, তার মানে টোটালটা ত্রিভুজ, তার মানে a কোণ, b কোণ এবং c কোণ, এই তিনটা মিলে আবার 180, কারণ a b c তিনটা তো ত্রিভুজের তিনটা কোণ, তার মানে অবশ্যই তিনটার যোগফল কত হবে 180 হবে। এখন কথা হচ্ছে আমরা এক কাজ করি, এই সমীকরণের উভয় পাশে সবাইকে 2 দ্বারা ভাগ দিয়ে দিই। তাহলে এই পাশে 2 দ্বারা ভাগ দিয়ে দিলাম, ওই পাশেও 2 দ্বারা ভাগ দিয়ে দিলাম। তাহলে দেখো তো এখানে কি আমরা বলতে পারি না, তাহলে আমরা বলতে পারি না যে a/2 প্লাস b/2 প্লাস c/2 ইজ ইকুয়াল টু 90? অফকোর্স বলতে পারি, সিম্পল। এ বি সি এর যোগফল হচ্ছে তোমার 180, তাহলে a/2 b/2 c/2 যোগফল 90, সিম্পলি বুঝাই যাচ্ছে। তাহলে এখান থেকে b/2 প্লাস c/2 কত লেখা যাবে বলো তো? এই যে b/2 প্লাস c/2 লেখা যাবে 90 মাইনাস a/2, তাই না? তাহলে আমরা লিখে দিই 90 মাইনাস a/2, 90 মাইনাস a/2, তার মানে কত 180 থেকে 90 বাদ 90, মাইনাসে হয়ে গেল প্লাস, এই যে 90 প্লাস a/2, বুঝা গেছে? সো এইটা এইভাবে হয়ে গেছে 90 প্লাস a/2, একইভাবে ওটা হবে 90 প্লাস b/2, একইভাবে এটা হবে 90 প্লাস c/2। ক্লিয়ার? এখান থেকে অন্তকেন্দ্রের যদি কোয়েশ্চেন আসে, মেইনলি তোমার চ্যালেঞ্জ এই কোণটা বের করাটাই। কোণটা যদি তুমি ঠিকঠাক বের করতে পারো, পরে তো ল্যামের সূত্রটা অ্যাপ্লাই করতে এমনিতেই পারবা। ল্যামের সূত্র অ্যাপ্লাই করা নিয়ে ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না। তাহলে কোণটা বের করার কেসে আমি প্রথমে কোণের অ্যামাউন্টটা এমনিতে বলে দিছি যে কি হবে 90 প্লাস বিপরীত যে শীর্ষটা, এটার বিপরীত শীর্ষটা এ, ওইটার অর্ধেক 90 প্লাস a/2, এইভাবে করে আসবে। কেন আসবে, কেনটাও দেখাই দিলাম। গেল, সামনে আগাই তাহলে এবার। এরপরে এখন বলছে পরিকেন্দ্র। তাহলে পরিকেন্দ্রের কেসে একটা ত্রিভুজ আঁকি, তাহলে আমরা পরিকেন্দ্রের কেসে যদি আমরা একটা ত্রিভুজ আঁকি, এই মনে করো এই একটা ত্রিভুজ আঁকতেছি, এইটা এই যে। এখন এইটার কেসে এটার পরিকেন্দ্র ধরে নিলাম, কোথায় আছে ওইটার পরিকেন্দ্র ধরে নাও এখানে আছে, সামহায়ার এখানে। এখন পরিকেন্দ্রের কেসে কোয়েশ্চেনগুলো কীভাবে চাবে বা কোয়েশ্চেনের কেসে কি সাধারণত দেয়া থাকবে, কি বলবে না বলবে, সেগুলো একটু আগাই আমরা। পরিকেন্দ্রের কেসে যে ঘটনাটা বলবে সেটা হচ্ছে এই রকম, একটু আমরা আগে লাইনগুলো এঁকে নেই। এখানকার কেসে ধরে নাও আমাদের ধরে নিচ্ছি যে এই ও বিন্দুটা হচ্ছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র।
এইখানকার কেসে তোমাকে সিম্পলি এভাবে বলবে যে পরিকেন্দ্র থেকে অর্থাৎ ও বিন্দু থেকে বাহুগুলোর শীর্ষ বরাবর 3টা বল কাজ করতেছে। শীর্ষ বরাবর মানে কি? ও এ বরাবর, ও বি বরাবর, ও সি বরাবর, 3টা বল বরাবর, 3টা শীর্ষ বরাবর 3টা বল কাজ করতেছে। ধরে নিলাম এই বরাবর পি বল কাজ করতেছে, এই বরাবর কিউ বল কাজ করতেছে, এই বরাবর আর বল কাজ করতেছে। এইটা বলা থাকলো। এরপরে তোমাকে বলবে যে দেখাও যে এরা আসলে এর সমানুপাতিক, ওরা আসলে এরকম নেচার শো করে, ওদের কেসে এইটা প্রমাণ করতে হবে। এই ধরনের কথাবার্তা তোমাকে কোয়েশ্চেনে দেওয়া থাকবে। আবারও ঘুরে ফিরে একই টাস্ক। সেই টাস্কটা কি? টাস্কটা হচ্ছে আমাদের বেসিক, যদি আমরা লেআউটটা চিন্তা করি জাস্ট বল এবং কোণগুলো দিয়ে, বেসিক লেআউটটা কীরকম? বেসিক লেআউটটা হচ্ছে এইখানে এই বরাবর একটা বল আছে, এই বরাবর একটা বল আছে, আর কি এই বরাবর একটা বল আছে, এই 3টা বল মিলে সাম্যাবস্থা তৈরি করছে। এখন এগুলোর কেসে এগুলোকে তো আমি এক্সপ্রেস করেই দিছি, এগুলো পি, এটা হচ্ছে কিউ, এরা হলো আর। এখন তাহলে আমাদের কি লাগবে? এদের মাঝে যদি রিলেশন আনতে হয় তাহলে আলটিমেটলি আমাদের মধ্যবর্তী কোণগুলোকে এক্সপ্রেস করতে হবে, তাই না? মধ্যবর্তী কোণগুলোকে ঠিকঠাক এক্সপ্রেস করতে হবে, গতবারের মতো এই টাস্কটা। এখন এটা করব, এইটা খুব ইজিলি হয়ে যাবে। কিভাবে দেখো, এখানকার কেসে এই যে এই কোণটা, এইটা হবে কি? এইটা হবে ওর বিপরীত যে শীর্ষটা, ওই কোণটার, অর্থাৎ এখানে এর বিপরীতটা কোনটা? এ, এইটার ডাবল, তার মানে কত হবে? এটা 2a। ঠিক একইভাবে এটা কত হবে? এইটা হবে বিপরীত শীর্ষ, এর বিপরীত শীর্ষ কে আছে? বি, তাহলে বি এর বি কোণের ডাবল। এইটা কত হবে? এর বিপরীত শীর্ষে আছে সি, এটা হবে সি এর সি কোণটা ডাবল। এখন কথা হচ্ছে আগে আমি এই জিনিসটা দেখাই নিলাম কত হবে, এবার দেখব কেন এটা হয়। এখন এইটা কেন হয় বুঝতে গেলে আমাদের আসলে 9-10-এর বৃত্ত সংক্রান্ত, ত্রিভুজ তো না, বৃত্ত সংক্রান্ত আমাদের একটা ছোট্ট জিনিস একটু জেনে ফেলতে হবে। যে জিনিসটা আই হোপ আমরা সবাই জানি, একটু রিকল করে নিই। সেটা হচ্ছে যে আমরা 9-10-এ এই ব্যাপারটা পড়ছি, সেটা হলো এরকম। 9-10-এ আমরা একটা ব্যাপার পড়ছি যে কোনো একটা, এই মনে করো এইটা একটা চাপ, এটা একটা বৃত্তচাপ। এখন এই বৃত্তের বাঁকা অংশটা, কার্ভড পার্টটা এইটুকু, এখান থেকে শুরু করে এটা, এই বৃত্তচাপের উপরে দণ্ডায়মান আমাদের যে বৃত্তস্থ কোণ, অর্থাৎ যেই কোণটা আমরা বৃত্তের উপরে তৈরি করতেছি, বৃত্তস্থ কোণের থেকে ডাবল হবে ওর কেন্দ্রস্থ কোণটা। বুঝছি? তার মানে এইটা কোণ যদি 30 ডিগ্রি হয়, এইখানে কেন্দ্রস্থ কোণ এটা হবে 60 ডিগ্রি। বুঝা গেছে? এই যে এই প্রপার্টিটা আমরা শিখছিলাম ছোটোবেলায় 9-10-এ, সেইটা কাজে লাগায় এই জিনিসটা হবে। এখন বাকিটা আমরা ক্লিয়ারলি বুঝবো। তাহলে এখন দেখো এখানে কি কাজে লাগাচ্ছি, যে কোনো একটা বৃত্তের কেসে একটা চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা, ওই চাপের উপরে দাঁড়ায় যে কেন্দ্রে যে কোণটা তৈরি হয়েছে, সেইটা আসলে বৃত্তস্থ কোণ, অর্থাৎ বৃত্তের পরিধির যে কোনো একটা সার্টেন পয়েন্টে উৎপন্ন কোণের কি হবে? ডাবল হবে। এখন তুমি এই ব্যাপারটা এখানে দেখো, এইখানে একদম এক্স্যাক্টলি এই ব্যাপারটাই অ্যাপ্লিকেবল হচ্ছে। খেয়াল করো কিভাবে হচ্ছে সেই জিনিসটা একটু আমরা দেখি। এটা কিভাবে হচ্ছে আমরা একটু দেখি। দেখো এইটা একটা চাপ কিনা আমরা এটা লেখারও দরকার নেই, জাস্ট অ্যানোটেট করলেই বুঝবা এইটা একটা চাপ কিনা। অফকোর্স এটা একটা চাপ, বৃত্তের একটা কার্ভড পার্ট, বাঁকা অংশ একটা। এখন এই যে এই বৃত্তের যে এই চাপটা, বিসি চাপটা, এই বিসি চাপের উপরে দেখো এর কেন্দ্রস্থ কোণ কি? এইটা না? কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা বিসি চাপের উপরে। আবার এইটার বৃত্তস্থ কোণ কি? এটা না? অফকোর্স বৃত্তস্থ কোণ এটা। তা আলটিমেটলি বুঝাই যাচ্ছে যে আমাদের বৃত্তস্থ কোণটা হচ্ছে এই কোণটা, আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের যেই কোণটা বের করতে হবে সেটা। তো আমরা বুঝতেই পারতেছি, আমরা তো জানি যে উল্টা বললাম কি, সরি, এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা হচ্ছে এইটা, এই যে এই কোণটা, এই কোণটা, আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা। আর আমাদেরকে তো বলেই দিছে যে কেন্দ্রস্থ কোণের অ্যামাউন্টটা আমাদের বের করতে হবে। তো বোঝাই যাচ্ছে কেন্দ্রস্থ কোণটা হবে কি? বৃত্তস্থ কোণ, অর্থাৎ এ কোণটার ডাবল, তার মানে 2a। ঠিক একইভাবে এখানে এসি চাপের উপর দণ্ডায়মান আলটিমেটলি বৃত্তস্থ কোণ হলো এইটা, বি কোণটা, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা, কেন্দ্রস্থ কোণ বের করতে হবে। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল, তাহলে বৃত্তস্থ কোণ যেহেতু বি, তার মানে কেন্দ্রস্থ কোণ হবে 2b। একইভাবে বাকি জিনিসগুলো আসছে। বুঝা গেছে? তাহলে এখান থেকে আমাদের বেসিক লেআউটটা থেকে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। তাহলে এখানে কি আসলো? এটা 2a, এটা 2b, আর এটা 2c। এই তো, তাহলে আমরা এখানে বলের অ্যামাউন্টগুলো তো এক্সপ্রেস করে নিছি, আর কোণের অ্যামাউন্টগুলো পেয়ে গেলাম। বাকি কাজ পারবো খুব ইজিলি, বাকিটা করে ফেলা যাবে। তারপর আসি লম্বকেন্দ্র। লম্বকেন্দ্র থেকে একটা খুবই কমন কোয়েশ্চেন আছে, হুবহু ওইটাই আসে। আচ্ছা, এখানকার কেসে, তাহলে এখানকার কেসেও আমরা ওভারঅল জিনিসটা দেখার ট্রাই করি যে কি হবে। লম্বকেন্দ্র ব্যাপারটা কি সেই জিনিসটা আগে আমরা প্রথমে সেটা দেখব। হ্যাঁ, যে লম্বকেন্দ্র আসলে জিনিসটা কি।
লম্বকেন্দ্র জিনিসটা হচ্ছে যে আমরা সিম্পলি কি করব, যে কোনো একটা শীর্ষ নিব, এরপরে ওর বিপরীত বাহুর উপর ওই শীর্ষ থেকে লম্ব আঁকবো। এভাবে 3টা লম্ব আঁকতে পারবো, তাই না? এই শীর্ষ থেকে এর উপরে লম্ব, এই শীর্ষ থেকে এর উপরে লম্ব, এই শীর্ষ থেকে ওর উপরে লম্ব। এই 3টা লম্ব যেই পয়েন্টে পরস্পরকে ছেদ করবে সেটাই হচ্ছে লম্ব কেন্দ্র বা লম্ব বিন্দু। বুঝা গেছে? তাহলে আগাই, তাহলে আমরা এখান থেকে আগাই। এই মনে করো এই পয়েন্ট থেকে লম্ব আঁকলাম, এর উপরে এরকম দাঁড়ালো। তারপরে এই পয়েন্ট থেকে লম্ব আঁকলাম, এর উপরে এরকম দাঁড়ালো। এই পয়েন্ট থেকে লম্ব আঁকলাম, এরকম দাঁড়ালো। একটু আমার জিনিসটা একটু দেখে নিতে হবে। এই যে চলে গেছে। তাহলে আলটিমেটলি বোঝা যাচ্ছে যে আমাদের এখানে আসলে লম্ব কেন্দ্র বা লম্ববিন্দু কোনটা? এই যে 3টা লম্ব আঁকছি, এইটা, এই যে ছেদবিন্দুটা, এটা হচ্ছে লম্ব কেন্দ্র বা লম্ববিন্দু। তাহলে এখান থেকে ত্রিভুজটা ছিল এ বি সি, আর আমরা লম্ব আঁকছি, তার মানে এই কোণটা 90, এটা 90, এটা 90, এটাও 90, এটা 90, এটাও 90। এই তো এইবার কোয়েশ্চেনটা কি করবে? এইখানকার কেসে কোয়েশ্চেনের যে ধরনটা হবে সেই জিনিসটা হবে এরকম যে এইখানে তোমাকে বলেই দিবে যে এইখানকার কেসে কোনো একটা ত্রিভুজের লম্ব কেন্দ্র থেকে কোনো একটা ত্রিভুজের লম্ব কেন্দ্র থেকে ত্রিভুজের বাহুগুলার উপরে লম্বভাবে বলগুলা কাজ করতেছে। তার মানে বুঝো, এই লম্ব কেন্দ্র থেকে ত্রিভুজের বাহুগুলা কে কে? এবি, বিসি আর এসি, এদের উপরে লম্ব বরাবর 3টা বল কাজ করতেছে। তার মানে কি? কোন বরাবর? এই বরাবর একটা বল, এর উপরে লম্ব, এসির উপরে লম্ব। তারপরে এই বরাবর একটা বল, এইটা বিসির উপরে লম্ব। তারপরে আরেকটা বল হচ্ছে এই বরাবর, এটা হলো এবির উপরে লম্ব। তাহলে বাহুগুলোর উপরে লম্ব বরাবর বলগুলো কাজ করলো। তাহলে এই যে এই বরাবরই কাজ করতে হবে লম্ব কেন্দ্র থেকে, গেল। এরপরে এখন তোমাকে তাহলে আবার আগের মতো টাস্ক হচ্ছে যে এইখানে এইবার মধ্যবর্তী কোণগুলো বের করা, তাদের সাথে রিলেশন বের করতে তোমাকে কোয়েশ্চেনে বলবে। তাহলে আগাই, তাহলে বেসিক লেআউটটা আবারও দেখাই। বেসিক লেআউটটা কীরকম? তাহলে এখানে বেসিক লেআউটটা হচ্ছে এইরকম, এই দিক থেকে একটা চলে গেছে, এইদিকে চলে গেছে, আর হচ্ছে এইদিকে চলে গেছে। এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে কোণগুলো বের করতে হবে। তাহলে কোণগুলো আমাকে বের করতে হবে একটু দেখো। এইখানে আমাদের এই কোণটা বের করতে হবে, এটা একটা মধ্যবর্তী কোণ। এই কোণটা বের করতে হবে, এটা একটা মধ্যবর্তী কোণ। এই কোণটা বের করতে হবে, এটা একটা মধ্যবর্তী কোণ। এখন এই কোণগুলো কত হয় প্রথমে দেখে নিই, কোণগুলো কত হয়। এইখানকার কেসে কোণগুলো হবে কীরকম জানো? যখন তুমি এই কোণটা বিবেচনা করতেছো, এইটা আসলে কোন চতুর্ভুজের পার্ট আমাকে একটু দেখে বলো তো। এইটা কোন চতুর্ভুজের পার্ট? একটু দাঁড়াও। এইটা কি? এই যে এই কোণটা কি এই চতুর্ভুজের পার্ট না বলো তো? এই চতুর্ভুজের পার্ট না? তো যেই চতুর্ভুজের পার্ট, ওই চতুর্ভুজের শীর্ষটা মাইনাস হবে 180 থেকে। কি বললাম? এইটা হচ্ছে এই চতুর্ভুজের পার্ট, এই চতুর্ভুজের পার্ট। এখানকার কেসে সিম্পলি এর শীর্ষ কোণটা, এই যে এই কোণটা, এই শীর্ষের কোণটা মাইনাস হবে কত থেকে? 180 থেকে। কেন, কিভাবে, সেই সবগুলো জিনিস আমরা দেখব। খুবই সহজ হবে জিনিসটা, দেখব। আমি আগে জাস্ট লিখে নিই। তাহলে 180 মাইনাস এ হবে এটা। এইটা তাহলে কি হবে? এইটা হচ্ছে এই চতুর্ভুজের পার্ট যেটাতে এই শীর্ষটা আছে, তার মানে কত হবে? 180 মাইনাস সি। এটা হবে কত? 180 মাইনাস বি। বুঝছি কেন? কারণ এই যে এই চতুর্ভুজের পার্ট, মানে খুব সিম্পলি ওর কেসে ওই চতুর্ভুজের মধ্যে যেই শীর্ষটা পড়তেছে, শীর্ষের কোণটা ওটা 180 থেকে মাইনাস হচ্ছে। এখন কথা হলো কেন মাইনাস হচ্ছে ভাইয়া? খুবই সহজ, আগাই এবার কারণটা দেখি। কারণটা বুঝো, আমার এই কোণটা ফাইন্ড আউট করতে হবে। এই কোণটা আমি জানি না, বুঝলাম। এখন এইখানে আমরা যেই চতুর্ভুজটা দাগাঙ্কিত করছিলাম, ওই চতুর্ভুজটা আবার একটু আগাই। এই চতুর্ভুজটার দিকে তাকাও তো। এখানে তুমি কি দেখতে পাচ্ছ? কোণ ওয়াইজ কী কী জিনিস দেখতে পাচ্ছ? এখানে এই কোণটা 90, এই কোণটা 90, আর এই দুইটা কোণ 90 দেওয়া আছে, এই দুইটা কোণ 90 লম্ব যেহেতু, আর এই কোণটা হচ্ছে এ কোণ। তাহলে এখন দেখো তো, আমরা এবার একটু মনে করি চতুর্ভুজের কেসে কি হয়। একটা চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি হয় কত? 4টা কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। এখন এর মাঝে দুইটা কোণ 90 হয়ে গেছে, এই যে এটা 90, এটা 90, তার মানে এরা দুইজন মিলে তো 180 হয়ে গেছে। তাহলে বাকি যে এরা দুইজন মিলে এই এ কোণ এবং আমাদের যেই কোণটা ফাইন্ড আউট করতে হবে, আমাদের কাঙ্ক্ষিত কোণটা, এরা দুইজন মিলে আবার 180 না? দেখো বুঝছো কিনা। যদি না বুঝে থাকো আমি লিখে দেখাই, কোনো সমস্যা নেই। এইখানে আমাদের একটা চতুর্ভুজের মাঝে 4টা কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি হয়। এটা তো আমরা 910ই জানি। এখন এখানকার কেসে কি হয়েছে আমাদের? এইখানকার কেসে ঘটনা হচ্ছে
এই দুইটা তো অলরেডি 90 হয়ে গেছে, তাহলে এরা 180 হয়ে গেছে, এইটা এবং এইটা। এখন এরা যদি 180 হয়ে যায় তাহলে আলটিমেটলি আমার কে কে পড়ে রইলো, আমার পড়ে রইলো এই এ কোনটা এবং পড়ে রইলো আমার এই অজানা কোনটা, ধরে নিলাম এটা অজানা এক্স। তাহলে এখন আমরা কি বলতে পারি না, এটা যেহেতু অলরেডি 180 হয়ে গেছে, তাহলে এ প্লাস এক্স, এই 180কে ওপাশে পার করলাম, তাহলে 360 মাইনাস 180, তাহলে আবারও 180। তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু কত, 180 মাইনাস এ। খুব সিম্পল। এখানে দেখো এই কারণেই আমরা কি লিখছি 180 মাইনাস এ। হ্যাঁ একইভাবে এখানে কি লিখছি 180 মাইনাস সি, এখানে একইভাবে আসবে 180 মাইনাস বি। তুমি চেক করে দেখো, ঘুরে ফিরে একদম ওই জিনিসগুলোই আসবে। কেন আসছে, কারণ হচ্ছে এই যে এই চতুর্ভুজে যাও, এই চতুর্ভুজের কেসে কি হবে, এই কোণটা 90, এই কোণটা 90, এইটা কোণ সি, ঘুরে ফিরে একই জিনিস। এখানকার কেসে এই চতুর্ভুজে ঢুকো, তোমার এইটা 90, এইটা 90, তাহলে বুঝাই যাচ্ছে এটা তো বি, এইখানে কত হবে এটা বের করা যাবে। এই ছিল আমাদের একদম কোর বেসিক আলোচনা। আমি এই ক্লাসটাকে একদম রিভিশন ক্লাস আকারে ট্রিটই করতেছি না, এটাকে আমি একদম বেসিক ধরে পড়াচ্ছি, একদম একাডেমিক ক্লাস হিসেবেই চিন্তা করতেছি, যাতে করে তোমাদের 26 ব্যাচের স্থিতিবিদ্যা আমি পড়াইনি, তো সেইখানে যাতে করে তোমাদের এই ব্যাপারগুলোর বেসিকটা টোটালি ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা এখানে দেখো তার মানে কি কি শিখলাম, ভরকেন্দ্রর কেসে সিম্পলি মধ্যমা তিনটার ছেদবিন্দু হচ্ছে ভরকেন্দ্র, এটার কেসে জানা লাগবে এই ভরকেন্দ্রটা এই মধ্যমাকে 2:1 অনুপাতে কি করে অন্তর্বিভক্ত করে, শীর্ষের দিক থেকে চিন্তা করলে। চলে গেল তারপরে অন্তকেন্দ্র এবং লম্বকেন্দ্র থেকে সাধারণত কোয়েশ্চেন আসতে দেখা যায়, অ্যান্ড যেই কোয়েশ্চেনগুলো স্পেসিফিক্যালি আসছে সবচেয়ে বেশি বার আসে, ঘুরে ফিরে ওগুলোই দেয়, জাস্ট একটু ভাষার পরিবর্তন করে ওই জিনিসই দেয়, সেগুলো কিন্তু আমার প্র্যাকটিস প্রবলেমে রাখা আছে, খুব কেয়ারফুলি দেখতে হবে। এইটা আসি, অন্তকেন্দ্র কি, অন্তকেন্দ্র হচ্ছে এই যে ত্রিভুজের কোণগুলো আছে এদের সমদ্বিখণ্ডক রেখা, তার মানে কোণগুলোকে সমান দুই ভাগে ভাগ করবে এরকম রেখা, এই রেখাগুলোর ছেদবিন্দুই হচ্ছে অন্তকেন্দ্র, আর কিছু না, সিম্পল। তাহলে অন্তকেন্দ্রের কেসে এরকম গেল ব্যাপারটা। এখন অন্তকেন্দ্রের কেসে তোমাকে জিজ্ঞেস করবে অন্তকেন্দ্র থেকে তোমার হচ্ছে শীর্ষ বরাবর, ত্রিভুজের শীর্ষগুলো বরাবর তিনটা বল কাজ করতেছে, এই যে এরকম, এইটা এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা। এখন এদের মাঝে রিলেশনশিপ চাবে, এদের মাঝে কথাবার্তা চাবে, তো সেখানকার কেসে আমাদের মধ্যবর্তী কোণগুলো লাগবে। মধ্যবর্তী কোণ কী হয়, মধ্যবর্তী কোণগুলো হবে এই কোণটা হবে এইখানে 90 প্লাস বিপরীত শীর্ষ বাই 2, এটা কোণ হবে 90 প্লাস এর বিপরীত শীর্ষ বাই 2, এটা হবে 90 প্লাস বিপরীত শীর্ষ সি বাই 2, বুঝছি। এটা কেন হয় সেই কারণটা কিন্তু খুবই সহজ ওয়েতে আমি এখান থেকে দেখাই দিছি, বুঝা গেছে। এখন এটা ম্যাথে গেলে আরেকবার দেখবো, কোনো সমস্যা নেই। চলে গেল অন্তকেন্দ্রের কেসে। এরপরে আসো পরিকেন্দ্র তো খুবই সহজ, পরিকেন্দ্রের কেসে কিচ্ছু নাই। পরিকেন্দ্রের কেসে আমাকে বলবে এই পরিকেন্দ্র থেকে শীর্ষ বরাবর কাজ করতেছে তিনটা বল, এদের মাঝে সম্পর্ক আনতে হবে। তো আলটিমেটলি বুঝাই যাচ্ছে আমাদের কোণগুলো লাগবে, তাহলে এই কোণ যদি এই কোণ হয়, এটা কি হবে, একই চাপের উপর দণ্ডায়মান, এটা ছিল বৃত্তস্থ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল, তাহলে আলটিমেটলি এটা যদি এ কোণ হয় এটা 2a, এটা যদি বি কোণ হয় এটা 2b, এটা যদি সি কোণ হয় এটা হচ্ছে 2c, সিম্পল। তারপরে আসো লম্বকেন্দ্রের কেসে কি হবে, এখানে তোমাকে বলবে লম্বকেন্দ্র থেকে বিপরীত তো না, ত্রিভুজের বাহুগুলোর উপরে লম্ব হবে কাজ করতেছে এরকম তিনটা লাইন বরাবর তিনটা বল কাজ করবে। অর্থাৎ কীরকম, এইখানে এই যে এটা লম্বকেন্দ্র, এখান থেকে ত্রিভুজের বাহুগুলোর উপরে লম্ব বরাবর কাজ করবে, এই যে এটা একটা ত্রিভুজের বাহুগুলোর উপরে লম্ব বরাবর কাজ করতেছে, এই তিনটা লাইন বরাবর তিনটা বল কাজ করবে, বুঝলাম। এখন বলগুলোর মধ্যবর্তী কোণ লাগবে, কোণগুলো কত হবে, এইখানে খুব সিম্পলি এই কোণটা হবে 180 মাইনাস এই যে শীর্ষটা আছে এখানে, এটা হবে কত 180 মাইনাস এইটা সি, এটা হবে 180 মাইনাস বি। কেন হবে সেটা দেখায় দেওয়া হয়েছে, ক্লিয়ার হয়েছে। এই তো, তাহলে এখান থেকে এই তথ্যগুলো জানলে আমাদের যে কোনো ম্যাথ আমরা পারবো। আচ্ছা এখানে আমরা বেসিক লেআউটটা দেখাতে চাচ্ছিলাম, দেখানো হয়নি, একটু আরেকবার দেখায়নি। হ্যাঁ, এইখানে মনে করো এই বরাবর কাজ করতেছে পি, এই বরাবর কিউ, আর এই বরাবর আর থাকলো। এখানকার কেসে এই কোণটা কি হয়ে যাবে 180 মাইনাস এ, এটা কি হবে 180 মাইনাস সি, এটা কি হয়ে যাবে 180 মাইনাস বি, মানে এক কথায় এইটাকে স্কেলেটন ফর্মটা নিলে এটা আসবে, বুঝলাম। এরপর এখন ম্যাথে চলে যাই। ম্যাথের কেসে বলে দিছি বারবার করে, এই দুইটা ম্যাথই বারবার করে আসে ঘুরে ফিরে, তো এইটা একদম ক্লিয়ার থাকতেই হবে। এবারে অন্য কিছু আসলেও আমরা যেহেতু একদম বেসিক আইডিয়াগুলো ভেঙে সবগুলো দেখছি, এবারে অন্য কিছু আসলেও আমরা ভয় পাবো না, সেটাও অ্যাটেম্প্ট করে ইনশাল্লাহ আমরা করে ফেলতে পারবো। তবে আসে সাধারণত এই দুইটা আগে। এখানে বলছে ABC ত্রিভুজের লম্ব কেন্দ্র হচ্ছে ও, আর ও থেকে BCCA AB বাহুর উপর লম্ব বরাবর কার্যরত যথাক্রমে PQR বল তিনটা সাম্যাবস্থায় আছে। তাহলে প্রমাণ করতে হবে এইটা
এবং এইটা, এই দুইটা জিনিস আনতে হবে। এখন প্রথম কথা হচ্ছে কোয়েশ্চেনগুলো তোমাকে এইভাবেও দিতে পারে, আবার তোমাকে এই পয়েন্টটা, এই যে এই পয়েন্ট এবং এইটা, এই দুইটা পয়েন্ট তোমাকে একদম ওয়ার্ড প্রবলেমের মতো ভাষায়ও বলে দিতে পারে। তো ভাষায় যদি আসে তাহলে জাস্ট যদি ভাষার প্রবলেম হিসেবে একদম জাস্ট কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন না থেকে সেইখানে তোমাকে আসলে কী লেখা থাকবে সেটা আমি একটু বলে দিই। হ্যাঁ, এইখানে এই কথাটা তোমাকে আমি শুরুতেই বলছি। সেটা কি বলছিলাম, যে আসলে যখন তুমি দেখতেছো যে পি কিউ আর ইজ ইকুয়াল টু, মনে করো তোমার সাইন এ, সাইন বি, সাইন সি আছে, এই ব্যাপারটাকে এইভাবে লেখা যেতে পারে, এই বলগুলো আসলে কি ওর বিপরীত কোণের সাইন অনুপাতের প্রপোর্শনাল। বিপরীত কোণ হোক একই দিনের যেদিকেই থাকুক না কেন, কথার থিমটা বুঝি আমরা, এইটা প্রপোর্শনাল। তার মানে তোমাকে আসলে আলটিমেটলি এইটা সমানুপাতিক বলে দেওয়ার সাথে সাথে তোমাকে বুঝিয়ে নিতে হবে এখানে আসলে কী চাওয়া হয়েছে। তোমাকে আসলে দেখাইতে বলছে পি বাই সাইন এ ইজ ইকুয়াল টু কিউ বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি আর বাই সাইন সি। এই কথাটা বলছিলাম না বারবার করে, এই কথাটা বারবার করে কিন্তু বলা হয়েছিল। কোথায় বলছিলাম একটু দেখাই, এই যে এই জায়গাটায় বলছিলাম বারবার করে, যে এখানে আসলে এটা সমানুপাতিক আকারে বলেও দিতে পারে। তোমাকে হয় ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা ডিরেক্ট চাবে, না হয় কথায় বলে দিবে। এখানকার কেসে এই জিনিসটা কথায় বললে এভাবে বলবে, বুঝা গেছে। এর পরেরটাও একইভাবে বলতে পারে যে বলগুলা দেখাও, যে বলগুলো আসলে বিপরীত যে বাহুটা বা যেই বাহুর উপরে যাচ্ছে, মানে যখন যেটা হবে আর কি, সেইটার দৈর্ঘ্যের প্রপোর্শনাল, দৈর্ঘ্যের সমানুপাতিক। তো তখন তুমি ভাবতে পারো সমানুপাতিক কেমনে দেখাবো না দেখাবো, এটার কেসে মেইনলি এটা দেখতে চাচ্ছে, বুঝছি। এই লাইনটা আর এই লাইনটা একদম সেম লাইন, বুঝছি। এইটা লেখা যা কথা, এটা লেখাও সেম কথা। তাহলে এখন এইখানে মেইনলি দুইটা জিনিস আছে, তো দুইটার জন্য আমরা দুইটা স্লাইড নেই, দুইটা স্লাইডে এই জিনিসটা দুইটা স্লাইডে একে একে করে ফেলবো। হ্যাঁ, তাহলে আমরা আগাই। এটা কি দুইটা স্লাইডের জন্য রাখা আছে? একটু দেখি, না রাখা নেই। তাহলে আমরা দুইটা স্লাইড বানায় নিলাম, এর পরেরটাও এখানেও দুইটা স্লাইড বানায় নেই, তারপরে আগাই। এখানে আগাই। হ্যাঁ, এইখানে বলছে যে এবিসি ত্রিভুজের লম্ব কেন্দ্র ও। ফাইন, তাহলে এবিসি ত্রিভুজটা ড্র করে ফেলি এবং ওর লম্ব কেন্দ্র দিব কি? ওর লম্ব কেন্দ্র দিব হচ্ছে আমরা ও পয়েন্টে। ওর লম্ব কেন্দ্রটা তাহলে আবার আগের মতো বানাই। তার মানে এইখান থেকে এর উপরে লম্ব আঁকবো, এখান থেকে এর উপরে লম্ব আঁকবো এবং এইখান থেকে এর উপরে লম্ব আঁকবো। এই তো, তাহলে এখন এই লম্ব তিনটা যে পয়েন্টে আমাদের ছেদ করছে ওটাকে ও পয়েন্ট হিসেবে বিবেচনা করলাম। এইবার কি বলছে তাহলে? এইবার বলছে যে আচ্ছা, এইখানে ও বিন্দু থেকে বিসি, সিএ আর এবি বাহুর উপর লম্ব বরাবর কার্যরত। তাহলে ও থেকে বিসি, সিএ, এবি, তাহলে বিসি এই বরাবর এর লম্ব বরাবর কার্যরত। দেখো কি বলে দিছে, বিসি একটা বাহু, একটা বাহু নিয়ে চিন্তা করতেছি, এই বাহুর উপর লম্ব বরাবর কার্যরত, তাহলে বিসি বাহুর উপর লম্বভাবে কার্যরত, তার মানে এই বরাবর। তারপরে কি বলছে, সিএ, তাহলে সিএ বাহুর উপর লম্ব বরাবর কার্যরত, তার মানে ও থেকে এই দিকে, এই ও থেকে এই দিকে। আর বলছে ও থেকে এবি বাহুর উপর লম্ব বরাবর কার্যরত, তাহলে ও থেকে এবি বাহুর উপরে লম্ব বরাবর কার্যরত, তার মানে এই দিকে। এই যে এই তিনটা দিকে তিনটা বল কি করবে, কাজ করবে। এখন ওদের নামটাও তোমাকে দিয়ে দিছে যে কার্যরত যথাক্রমে পি কিউ আর, বল তিনটা সাম্যাবস্থায় আছে। আচ্ছা, পি কিউ আর, তাহলে প্রথমেই বিসির কথা বলছিল, তাহলে বিসির উপর যেটা কাজ করতেছে সেটা হচ্ছে প্রথমেরটা পি, তার মানে এইটা হচ্ছে পি, বিসির উপরে লম্ব বরাবর কার্যরত। তারপরে সি এর উপরে লম্ব বরাবর কার্যরত কিউ, তাহলে এটা হচ্ছে এই যে এটা, এবং একইভাবে তারপরে এ বির উপর কার্যরত, তারপরে এটা হচ্ছে আর। এই তো, এইগুলো হচ্ছে পি কিউ আর থাকলো। এরপরে এরা কার্যরত অবস্থায় থেকে বল তিনটা সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় আছে তিনটা বল, ল্যামির সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এরপরে প্রমাণ করতে হবে, আমরা প্রথমে এইটা প্রমাণ করব যে পি কিউ আর এর রেশিওটা সাইন এ, সাইন বি, সাইন সির রেশিওর সমান। আগাই তাহলে। প্রথম কথা হচ্ছে এইটার কেসে পি কিউ আর বল তিনটা পাইছি, এদের মধ্যবর্তী কোণ লাগবে না? মধ্যবর্তী কোণ অবশ্যই লাগবে। এইখানকার কেসে মধ্যবর্তী কোণ কী চাবে না চাবে, মধ্যবর্তী কোণ কত হবে, সেগুলো কিন্তু একটু আগেই সব বলে নিছি। এইখানে আবার সেটা একটু রিকল করে দিয়ে বিল্ড করে ফেলি। এখানকার কেসে আমরা যদি এটার স্কেলেটন ফর্মটা দেখি, স্কেলেটন ফর্ম মানে বলতেছি আমি যে একদম জাস্ট বলগুলোকে আর ওদের মধ্যবর্তী কোণগুলোকে যদি রাখি, এইটাই হচ্ছে স্কেলেটন ফর্ম, আর কিছুই না। তাহলে আলটিমেটলি এখানে আমরা দেখতে পাচ্ছি এই বরাবর একটা কার্যরত আছে, এই বরাবর একটা কার্যরত আছে, এই বরাবর আর একটা কার্যরত আছে। জাস্ট বেসিক থিমটা যে কি হচ্ছে এখানে,
এরপরে এগুলো কার্যরত থাকা অবস্থায় তারপরে কি হলো আমাদের, তাহলে এই যে এই বিন্দু থেকে কার্যরত আছে এটা পি, এটা কিউ, এটা আর, আমাদের লাগবে এই কোণ, এই কোণ, এই কোণ, সিম্পল, এই কোণগুলো লাগবে। আগাই তাহলে। এখন এইখানকার কেসে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কেসে এইখানে আমরা যদি এই চতুর্ভুজটার কেসে বিবেচনা করি, এই চতুর্ভুজটার কেসে আমরা দেখতেছি এই চতুর্ভুজের কেসে, যে কোনো একটা চতুর্ভুজের কেসে সবগুলো কোণের সমষ্টি কত হয়, 360 ডিগ্রি হয়। কিন্তু এখানে কি হয়ে গেছে, এটা তো স্পষ্ট বলে দিছে যে আমাদের ও থেকে এসির উপরে লম্ব বরাবর কার্যরত। আমরা তো লম্ব কেন্দ্র থেকে চিন্তা করতেছি, অবশ্যই এইটা লম্ব, এটা লম্ব, এটা লম্ব, এটা লম্ব, এটা লম্ব, এটা লম্ব। তার মানে এখানে এই ও পি সি কিউ এই ত্রিভুজটার কেসে, সরি এই চতুর্ভুজটার কেসে আমাদের কি হচ্ছে, এটা কোণ সমকোণ, এটা কোণ সমকোণ, তার মানে এই দুইটাই 90-90 করে 180 হয়ে গেছে। এখন আমাদের পরে রইল কি, এই সি কোণটা আর এই যে আমাদের কাঙ্ক্ষিত কোণটা, এই কোণটা আমাদের বের করতে হবে। আগাই তাহলে কি লিখতে পারবো আমরা, আমরা লিখতে পারবো 90 + 90 + সি প্লাস এটাকে ধরে নিলাম এক্স, এই চারটা কোণের সমষ্টি 360। তাহলে লিখে দিই 90 + 90 প্লাস সি কোণ প্লাস হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 360। তাহলে খুব সহজেই পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু কী হবে, 180 - সি। সিম্পল, তাহলে এই এক্স কোণটা পেয়ে গেলাম, তার মানে এইটা কত, 180 - সি চলে গেল। ঠিক একইভাবে এই কোণটাও আমরা পাবো। এইটার কেসে কি হবে, এটাকে যদি আমরা ওয়াই ধরি, ওয়াই কত আসবে, 90-90, এটা এ, তাহলে কি হয়ে যাবে, ওয়াইয়ের ভ্যালু আসবে একইভাবে, ওয়াইয়ের ভ্যালু আসবে 180 - এ। এটাকে যদি জেড ধরি, তাহলে জেড ইজ ইকুয়াল টু আসবে 180 - বি। সিম্পল, তাহলে এখান থেকে 180 কি হচ্ছে এ, এটা হবে 180 - বি। চলে গেল। এখন এই যে স্কেলেটন ফর্মটা বানায় ফেলছি, আমাদের বল 3টা আছে, মধ্যবর্তী কোণ 3টা আছে, ডিরেক্ট ল্যামের সূত্র অ্যাপ্লাই করে দিব। ল্যামের সূত্র অ্যাপ্লাই করে দিলেই পি কিউ আর এই অনুযায়ী এরকম জিনিসপত্র চলে আসবে। আগাই তাহলে। তাহলে আমরা এখানে যদি ল্যামের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারবো, পি বাই কি হবে, এর বিপরীত কোণটার সাইন অনুপাত। তাহলে পি আছে এখানে, এর বিপরীত কোণ এইটা, এর সাইন অনুপাত, তাহলে এখানে লিখব সাইন অফ 180 - এ ইকুয়াল টু কিউ বাই, তাহলে এখন কিউ এর বিপরীত কোণ কোনটা, এটা, এটার সাইন অনুপাত, তাহলে সাইন অফ 180 - বি। একইভাবে আর এর বিপরীত কোণ 180 - সি, সেটার সাইন অনুপাত। এই তো এই জিনিসটা নিয়ে ফেললাম। এইবার এখান থেকে আমরা বাকিটা করে ফেলতে পারবো কিভাবে, দেখো খেয়াল করো তো, এইখানকার কেসে আমাদের এই যে সাইন অফ 180 - এ, এইটাকে ওই যে ত্রিকোণমিতিক অনুপাতের কেসে 9, 10 এটা শিখছিলাম, সেখানকার কেসে কি শেখা হয়েছিল যে সাইন 180 - এ এইটা কোন কোয়াড্রেন্টে যায়, এইটা যায় সেকেন্ড কোয়াড্রেন্টে, তাই না? সেকেন্ড কোয়াড্রেন্টে কি সাইন পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। ওকে, তার মানে এটা পজিটিভই থাকবে। এখন 180 মানে 90-এর জোড় গুণিতক, 90-এর জোড় গুণিতক থাকলে অনুপাতটা চেঞ্জ হয় না, তাহলে সাইনই থাকবে, এ কোণ চলে আসবে, এটার মান হচ্ছে সাইন এ। বুঝছি? তার মানে সাইন অফ 180 - এ এটার মান হচ্ছে সাইন এ। তাহলে লিখে দিই, তাহলে পি বাই সাইন এ ইজ ইকুয়াল টু কিউ বাই সাইন বি। একইভাবে আর বাই ওই যে একইভাবে 180 - সি, তার মানে সাইন সি। এই তো, তার মানে এই জিনিসটা আমরা নিয়ে আসতে পারছি। এখন একটু আগে তোমাকে শিখাইছি না যে কি বলছিলাম, পি কিউ আর এর রেশিও সাইন এ সাইন বি সাইন সি লেখা যা কথা, এই লাইনটার মিনিং যা, এই লাইনটার মিনিংও তাই, একই জিনিস, কিচ্ছু না, হুবহু সেম জিনিস। আবার তোমাকে এই সেম জিনিসটা এইভাবে করে, এইভাবে লেখা আছে, এভাবে লেখা আছে, এভাবে না লেখা থেকে তোমাকে যদি জাস্ট বলেও দিত কথায় যে দেখাও যে বলগুলো হলো কিসের, এইখানে এই যে বলগুলো আছে, এই যে পি কিউ আর, এই বলগুলো হচ্ছে যেই বাহুতে প্রবেশ করতেছে লম্বভাবে তার বিপরীত কোণের সাইন অনুপাতের সমানুপাতিক, তাও চলতো। এখন বুঝো কেমনে কি, এইখানে এই যে এই কোণ, এই বলটা কোন বাহুতে ঢুকতেছে লম্বভাবে, বিসি বাহুতে। তোমাকে কি বলছে, বলগুলা যেই বাহুতে লম্বভাবে ঢুকবে তার বিপরীত কোণের, ওই বাহুটার বিপরীত কোণ, তাহলে বিসিতে লম্বভাবে ঢুকতেছে, এর বিপরীত কোণ কোনটা, এ কোণ, এ কোণের সাইন অনুপাতের, তার মানে সাইন এ এর সমানুপাতিক। দেখো সাইন এ এর সমানুপাতিক হয়েছে পি বাই সাইন এ। ঠিক আছে, কীভাবে, কিউ এর জন্য সাইন বি, আর এর জন্য সাইন সি। এই যে কিউ এই যে কিউ এর বিপরীত, কিউ হচ্ছে এসির মধ্যে লম্বভাবে ঢুকছে, এই এসি বাহুর বিপরীত কোণ বি কোণ, তার সাইন অনুপাত সাইন বি।
সাইন বি এর সমানুপাতিক। এইভাবে করে আমাদের জিনিসগুলো কিন্তু আগাতো। তার মানে এখানে কোয়েশ্চেন যতভাবে হতে পারে, কথায় হোক, তারপরে হচ্ছে এভাবে এক্সপ্রেশন দিয়ে হোক, এভাবে হোক, সবগুলো জিনিস আমরা আনতে পারছি। এই লাইন মানেই এই লাইন, তাহলে আমরা ডিরেক্ট এইটার মিনিংই বলে দিতে পারবো। অতএব পি কিউ আর ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন এ সাইন বি সাইন সি। এই তো যা দেখাতে বলছিল আমরা দেখায় ফেলছি। আই হোপ এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এই জিনিসটা যদি আমরা পেরে যাই তাহলে আসলে পরেরটাও খুব সহজেই আমরা সলভ করতে পারবো। কিচ্ছু না, জাস্ট একটা স্টেজ বেশি, আর কিচ্ছু না। আগাই তাহলে। এইখানে দেখো আমরা ফার্স্টটা প্রুভ করে ফেললাম, এখন সেকেন্ডটাতে এইখানে যদি আমরা আসি তাহলে এইটার কেসে আমরা বলতে পারবো এভাবে যে আমরা অলরেডি জানি পি কিউ আর এর যে রেশিওটা এটা হচ্ছে সাইন এ সাইন বি সাইন সি রেশিও সমান। এখন কথা হচ্ছে এই সাইন এ সাইন বি সাইন সির যে রেশিওটা এটা আবার এ বি সি এর সমান। তো ডিরেক্ট আমরা লিখে দিতে পারবো পি কিউ আর এর রেশিওটা এ বি সি এর সমান। এখন কথা হচ্ছে ভাইয়া এইটা আপনি কোন বেসিসে বললেন, তাই না? অবশ্যই দেখাবো জিনিসটা। আগাই এইখানে আমরা তাহলে একটু ফিগারটা ড্র করব। এখন ফিগার ড্র করার আগে আমি একটু আগের যে ব্যাপারটা, আগে কি ছিল জিনিসটা, সেই জিনিসটা একটু দেখাই নিই। এইখানে ব্যাপারটা ছিল এইরকম। তাহলে এখানে একটা এবিসি ট্রায়াঙ্গেল ছিল, এই এবিসি ট্রায়াঙ্গেলের লম্বকেন্দ্র ও ছিল। তো লম্বকেন্দ্র নিয়ে এই পার্টটুকুতে কোনো কাজ নাই, তাই না? এখানে তো আলটিমেটলি আমাদের লম্বকেন্দ্র থেকে বল কাজ করছে, সেখান থেকে পি কিউ আর এর রেশিও আমরা তো এটা দেখাই ফেলছি। আমাদের কাজ মেইনলি এই সাইন এ সাইন বি সাইন সি থেকে এদের যে রেশিওটা এটা যে আসলে এবিসির সমান, এই কনভার্সন, এই ব্যাপারটুকু এখনকার আলোচনা, তাই না? এই ব্যাপারটুকু কিভাবে হয়, এই ব্যাপারটুকু কিভাবে হয়, এই ব্যাপারটা কিন্তু আমরা কোথায় দেখে আসছি? আমরা ফার্স্ট পেপারেই দেখে আসছি এই ব্যাপারটা। ফার্স্ট পেপারে এই জিনিসটা দেখে আসছি ত্রিকোণমিতির লাস্ট চ্যাপ্টারে। ত্রিকোণমিতির লাস্ট চ্যাপ্টারে তখন আমরা কিন্তু কি দেখছিলাম? ত্রিভুজের সাইন সূত্র দেখছিলাম না? ত্রিভুজের সাইন সূত্রের আমাদের যে স্টেটমেন্টটা সেটা কি ছিল? সেটা ছিল যে এবিসি যদি একটা ট্রায়াঙ্গেল হয়ে থাকে আর ওর কোনটা এটা এ, এটা বি, এটা সি, তাহলে আসলে এই এবিসি ট্রায়াঙ্গেলের কেসে আমরা কি পাবো? এর যে কোনো বাহু, এর বাহুগুলো আসলে কি হবে? বিপরীত কোণের সাইন অনুপাতের একদম ডিরেক্টলি প্রপোর্শনাল হবে, যেটাকে ম্যাথমেটিক্যাল ফর্মে এইভাবে লেখা যায় যে আমরা পাইছিলাম এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু 2r, যেখানে আর ছিল পরিবৃত্তের ব্যাসার্ধ। ওই ত্রিভুজটা যদি আমরা পরিবৃত্ত আঁকি, ওর ব্যাসার্ধটাকে ক্যাপিটাল আর দিয়ে এক্সপ্রেস করা যেত। তো সেখান থেকে খুব সিম্পলি আমরা কিন্তু এই জিনিসটা বলেই দিতে পারি ডিরেক্ট প্রপার্টি অনুযায়ী যে কোনো ত্রিভুজের জন্য এই জিনিসটা অ্যাপ্লিকেবল, যে ওর কোণের যে সাইন অনুপাতটা, এই জিনিসগুলো আসলে কিসের সমানুপাতিক? ওর বিপরীত বাহুটার লেন্থের সমানুপাতিক। যেমন এইখানে এ বাহুর বিপরীত বাহুকে আমরা কি দিয়ে ডিনোট করি? স্মল এ। এ কোণের বিপরীত বাহুকে, বি কোণের বিপরীত বাহুকে আমরা স্মল লেটার বি দিয়ে প্রকাশ করি, সি কোণের বিপরীত বাহুকে আমরা স্মল সি দিয়ে এক্সপ্রেস করি। সো আলটিমেটলি বুঝাই যাচ্ছে তাহলে সাইন এ সাইন বি সাইন সি হবে কিসের প্রপোর্শনাল? এ বি সি এর প্রপোর্শনাল। ডিরেক্ট ওখান থেকে এটা। এখন তুমি যদি এখানে ডিরেক্ট এটা প্রপার্টি ওয়াইজ বলো চলবে, আবার তুমি যদি একদম ম্যাথমেটিক্যালি অ্যানালিটিক্যালি দেখাও দিতে চাও তাও পারো। সেটা কীভাবে দেখাতে পারো? এই পোর্শন এবং এই পোর্শন চিন্তা করি আমরা, চারটা পোর্শন আছে, চারটা পোর্শনে সবাই তো সবার সাথে সমান, তাই? তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারবো এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2r সাইন এ। ঠিক একইভাবে আমরা এইখান থেকে লিখতে পারতেছি সাইন এ ইজ ইকুয়াল টু হচ্ছে এ বাই 2r। একইভাবে আসা যাবে সাইন বি ইজ ইকুয়াল টু বি বাই 2r, সাইন সি ইজ ইকুয়াল টু সি বাই 2r। তাহলে এখন এই সাইন এ সাইন বি সাইন সির জায়গায় আমরা তাহলে কি বসাতে পারবো একটু দেখাই। সাইন এ সাইন বি সাইন সির জায়গায় বসাই দিতে পারবো, এই জায়গাটায় আসবে এ বাই 2r, এখানে বি বাই 2r, এখানে সি বাই 2r। অ্যান্ড 2r ক্যান্সেল, ঘুরে ফিরে এবিসি থাকলো। তুমি যেভাবেই দেখাও চলবে, আমি ডিরেক্ট প্রপার্টি থেকে বলে দিলাম। তুমি যদি চাও যেভাবে এই এ বাই 2r বি বাই 2r সি বাই 2r থেকে ত্রিভুজের সাইন সূত্র থেকে দেখাবা, চলবে, করলেই হলো। এই তো এই গেল আমাদের প্রথম প্রমাণটা। এইখানকার কেসে এইটা আসলে লম্বকেন্দ্র রিলেটেড ছিল। তো লম্বকেন্দ্র রিলেটেড কোয়েশ্চেন আসলে জেনারেলি মোস্ট অফ দ্য কেসেসে এইটাই হুবহু ডিরেক্টলি আসে, হুবহু।
এখানকার কেসে মেইনলি দুইভাবে কোয়েশ্চেনটা আসে, হয় ইন্ডিভিজুয়ালি এটা দেয়, না হয় এটা দেয়, যে কোনোটা দিতে পারে। আবার কোয়েশ্চেনের কেসে কীভাবে কোয়েশ্চেনটা এক্সপ্রেস করতে পারে তা তো বলছি। পি কিউ আর রেশিও দিয়ে দিতে পারে, পি বাই এ ইজ ইকুয়াল টু কিউ বাই বি ইজ ইকুয়াল টু আর বাই সি, এভাবেও দিতে পারে, আবার কথায় লিখেও দিতে পারে। একই জিনিস যেভাবেই আসুক পারতে হবে আগেই। তারপরে কোয়েশ্চেনটা অন্তকেন্দ্র রিলেটেড। একটা ছিল লম্বকেন্দ্র, এবার হচ্ছে অন্তকেন্দ্র। এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র ও থেকে ও এ, ও বি, ও সি বরাবর কার্যরত যথাক্রমে পি কিউ আর বল তিনটা সাম্যাবস্থায় আছে। এইখান থেকে আমাদের এই ব্যাপারগুলো প্রমাণ করতে হবে। আগাই তাহলে এখানে প্রথমেই আমরা এবিসি ট্রায়াঙ্গেলটা ড্র করে ফেলি। এবিসি ট্রায়াঙ্গেল আমরা ড্র করব, সাথে কি ড্র করব, সাথে আমরা আরও ড্র করব ওর অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র কীভাবে গঠিত হয় আগেই বলছি, একটা ত্রিভুজের অন্তকেন্দ্র গঠিত হয় ওর কোণের সমদ্বিখণ্ডগুলোর ছেদবিন্দু থেকে, তাই না? তাহলে এখন এর এই যে কোণগুলো আছে এই কোণগুলোর আমরা কি আঁকবো, সমদ্বিখণ্ডক আঁকবো। তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক আমরা ডিরেক্ট এই বরাবর দিয়ে দিলাম। বি কোণের সমদ্বিখণ্ডক ধরে নিলাম এই বরাবর চলে গেছে, বি কোণের সমদ্বিখণ্ডক, এবং সি কোণের সমদ্বিখণ্ডক এই বরাবর চলে আসছে। ওকে, একটু দাঁড়াও, সি কোণের সমদ্বিখণ্ডকটা ধরে নিচ্ছি, সি কোণের সমদ্বিখণ্ডকটা এই বরাবর চলে আসছে। তাহলে আলটিমেটলি আমাদের কি থাকলো, আমাদের এই যে এদের তিনজনের সমদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দু ও পয়েন্টে আসলো, এই ও পয়েন্টটা হচ্ছে ওর অন্তকেন্দ্র। চলে গেল। এইবার বলছে ও থেকে ও এ, ও বি, ও সি বরাবর। তাহলে ও এ, তাহলে ও এ মানে এই যে এই বরাবর, এইটা ও এ বরাবর, ও বি এই বরাবর, এবং ও সি এই বরাবর। এই তিন বরাবর কি কে কাজ করতেছে, যথাক্রমে পি কিউ আর। তার মানে ও এ বরাবর পি, এই বরাবর পি, ও বি বরাবর কিউ, এবং ও সি বরাবর আর। পি কিউ আর এভাবে কাজ করছে। এখন এদের কেসে এখান থেকে এদের বিভিন্ন জিনিসপত্র আমাদের দেখাতে হবে। তাহলে ঘুরে ফিরে একই জিনিস, আলটিমেটলি আমাদের এখন কি লাগবে, এই যে তিনটা বল কাজ করতেছে এদের মধ্যবর্তী কোণের এক্সপ্রেশনটা লাগবে, তাই না? তাহলে আগাই আমরা এদের মধ্যবর্তী কোণের কেসে আমরা স্কেলেটন ফর্মটা যদি চিন্তা করি, ব্যাপারটা এরকম, একটা এদিকে, একটা এদিকে, আরেকটা কি হবে, আরেকটা হচ্ছে এই দিকে চলে গেল। এখন এদের মধ্যবর্তী কোণগুলো আমাদের লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে, আর এইখানে এটা হচ্ছে ওর কি, এটা হচ্ছে ওর অন্তকেন্দ্র। এখন এই জিনিসটা বের করার কেসে আমরা কি করতে পারি আগাই। তাহলে এইখানে দেখলাম যে আচ্ছা এই যে এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এন্ড আমরা জানি যে এই লাইনটা হচ্ছে বি কোণটার সমদ্বিখণ্ডকগুলো ছেদবিন্দু থেকেই তো অন্তকেন্দ্র তৈরি হয়েছে। তাহলে সমদ্বিখণ্ডক যেহেতু এই টোটাল কোণটা বি ছিল, এই কোণটা কতটুকু, এই কোণটা হচ্ছে বি বাই টু। টোটাল কোণটা সি ছিল, এই কোণটা কতটুকু, এটা হচ্ছে সি বাই টু। এখন তার মানে এই কোণটা আমার এক্স বের করা টার্গেট। তাহলে আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো ত্রিভুজের তিনটা কোণ এক্স, বি বাই টু, সি বাই টু, এই তিনটার যোগফল 180 ডিগ্রি লিখে ফেলি। তাহলে এক্স প্লাস বি বাই টু প্লাস সি বাই টু ইজ ইকুয়াল টু 180। এখন কথা হচ্ছে তাহলে এক্সের মানটা কত হবে, 180 মাইনাস বি বাই টু প্লাস সি বাই টু। এখন কিন্তু এই যে বি বাই টু, সি বাই টু নিয়ে কাজ করতেছি, এবিসি এরা নিজেরা আসলে কি, এটা একটু রিকল করি। এবিসি নিজের একটা ত্রিভুজের তিনটা কোণ, তার মানে এবিসির নিজেদের যোগফল কত, 180 ডিগ্রি। তাহলে আমরা লিখে ফেলি এবিসি এর নিজেদের যোগফল 180। তাহলে এখান থেকে আমাদের এ বাই টু, বি বাই টু, সি বাই টুতে যেতে হবে। তাহলে সবগুলোকে আমরা 2 দ্বারা ভাগ দিয়ে দিলাম। তাহলে এ বাই টু প্লাস বি বাই টু প্লাস সি বাই টু পেয়ে যাব 90 ডিগ্রি। আমাদের লাগবে কি, বি বাই টু প্লাস সি বাই টু, তার মানে কী হবে, এ বাই টুটা এই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ বি বাই টু প্লাস সি বাই টুর ভ্যালু হচ্ছে 90 মাইনাস এ বাই টু। তাহলে লিখে দিই 90 মাইনাস এ বাই টু। তাহলে কী হয়ে গেল, ওভারঅল যদি করি 180 মাইনাস 90 90 প্লাস এ বাই টু, এই তো। তাহলে আমাদের এখানে থেকে গেল এই এক্স কোণটার মেজারমেন্ট কত দাঁড়ালো, 90 প্লাস এ বাই টু, এই যে এটা। এখন এইটা যদি 90 প্লাস এ বাই টু হয়, একইভাবে আমরা সবগুলোই বের করতে পারবো। এই যে এটাকে যদি আমরা ওয়াই চিন্তা করি, এটা কত আসবে, এইটা আসবে এই যে 90 প্লাস ওর বিপরীত কোণটা, এই যে বি কোণটা, এটার অর্ধেক, তার মানে 90 প্লাস বি বাই টু। আর এই কোণটা, এটাকে যদি আমরা জেড চিন্তা করি, এটা কি আসবে 90 প্লাস কি হবে, বিপরীত কোণ এই যে সি এর অর্ধেক, সি বাই টু। দ্যাটস ইট। এইভাবে করে জিনিসটা আগাবে। এইটা হবে কত, 90 প্লাস সি বাই টু, এটা হবে 90 প্লাস বি বাই টু। আর এখানে আমাদের বলগুলো কি ছিল, এটা পি, এটা কিউ, এটা আর।
এই তো এইভাবে করে জিনিসটা আসবে, এই লেআউটটা আমরা ফর্ম করতে পারছি। এবার এখন এদের মাঝে যাই চাক না কেন আমরা বের করতে পারবো। বলেই দিছে এরা সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় আছে মানে আমি সূত্র অ্যাপ্লাই করতে পারবো, অ্যাপ্লাই করে ফেলি। তাহলে আমরা পি বাই কি লিখতে পারবো, পি বাই লিখতে পারবো সাইন অফ এর বিপরীত কোণ, পি এর বিপরীত কোণ কী হয়ে গেছে 90 + a/2 এটা। তার মানে পি বাই সাইন অফ 90 + a/2 এই জিনিসটুকু থাকলো। তারপরে আসে কত, কিউ বাই সাইন অফ এর বিপরীত কোণের সাইন অনুপাত, তাহলে কিউ এর বিপরীত কোণ 90 + b/2 এবং ফাইনালি আমাদের থাকতেছে আর বাই সাইন অফ আর এর বিপরীত কোণ 90 + c/2। এই তো এই জিনিসটা হয়ে গেল। এখন আমরা কি লিখতে পারবো, দেখো তো কি লেখা যায়, পি বাই সাইন অফ 90 + a/2, সাইন অফ 90 + থিটা মানে কি হয় cos থিটা। তাহলে এখান থেকে সিম্পলি হয়ে যাবে পি বাই cos a/2 কিউ বাই cos b/2 and আর বাই cos c/2। দ্যাটস ইট। এই তো হয়ে গেছে কাজ আমাদের। এইখান থেকে এই জিনিসটা বিল্ড করতে পারছি। এইটা মানেই এই লাইনটা, এটা তো অনেকবার বলা হয়েছে তোমাকে, এই লাইনটা মানেই p is to q is to r is equal to cos of a/2 is to cos of b/2 is equal to cos of c/2 মানেই হচ্ছে এটা। এরা দুজন পরস্পর সেম জিনিস, সেম কথা। তাহলে এর পরের লাইনে এইটা হুবহু তুলে দিব, কাজ শেষ। বুঝছি? তার মানে আমাদের এই কাজটাও কিন্তু করা হয়ে গেল। বুঝা গেছে? বুঝছি। এটাতে না বোঝার কিছু নেই। এখানকার কেসে এই কোণগুলো কত আসবে এটা তোমাকে ডিরেক্ট আগে দেখাইছি, আগে একবার দেখাইও দিছি যে কেন আসে সেটা, স্টিল আরেকবার এখানে দেখাই দিছি কিন্তু। ফাইন, এইবার আমাদেরকে দেখাতে হবে এর পরের ব্যাপারটা, এই যে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ারের রেশিওটা। চলো এবার তাহলে সেটাতে হাত দিই। এইবার আমরা এই জিনিসটা সলভ করব। আমরা অলরেডি জানি, অলরেডি বের করে ফেলছি পি কিউ আর এর রেশিও cos of a/2 cos of b/2 cos of c/2। তাহলে ওখান থেকে আগে আমরা যদি ওখান থেকে আগাই তাহলে আমরা এই লাইনটা থেকে, এই লাইনটাই মনে করো প্রথম লাইন আমার মনে করো এই লাইনটা হচ্ছে প্রথম লাইন, এরপরের লাইন আমরা নিচে লিখব। তো এখন এই লাইনটা প্রথম লাইন হিসেবে কেন ট্রিট করতে চাচ্ছি, আমার তো আসলে কোনো কাজ নাই, আমার সিম্পলি প্রথমে কাজ হচ্ছে যে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার করা। তো ওইটার জন্য আরেক লাইন আমি কেন ইউজ করব, বরং আমরা এটা একটু লেন্দি হতে পারে তো আমরা স্পেসটা বাঁচাই। হ্যাঁ, তাহলে প্রথম লাইন হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার মানেই হলো cos স্কোয়ার a/2 cos স্কোয়ার b/2 cos স্কোয়ার c/2। চলে গেল। এখন বুঝো, এখন আমরা একটু ঠিকঠাক আগাই, বুঝি জিনিসটা আসলে আমাদের লাগবে কি, আমরা কি করব। প্রথমেই আমরা দেখলাম পি কিউ আর রেশিও ছিল আমার পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার লাগবে, তো উভয় পাশে আমরা স্কোয়ার করে দিছি, কোনো সমস্যা নেই, সবগুলোর উপর স্কোয়ার করে দিলাম। চলে গেল, সবগুলোর উপর স্কোয়ার করে রাখলাম। এরপরে আমরা দেখতেছি এখানে a ইন্টু বি প্লাস সি মাইনাস এ, তারপরে আছে b ইন্টু সি প্লাস এ মাইনাস বি, তারপরে আছে c ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তার মানে এখানে আমাদের এই যে ট্রাইগোনোমেট্রিক রেশিওর যে ব্যাপারটা cos স্কোয়ার a/2 হোক b/2 হোক c/2, এই ব্যাপারগুলো আসলে আর নাই। সেগুলোর কেসে ওগুলো ডিফারেন্ট কিছু দিয়ে চলে আসছে। ওর cos থেকে ওর বাহুর যে ব্যাপারগুলো এ বাহু বি বাহু সি বাহু এদের লেন্থের যে ব্যাপার সেই রিলেশনটা চলে আসছে। তার মানে আমাদের কি ইন্ডিকেশন পাচ্ছি বুঝো, তার মানে আমরা ইন্ডিকেশন পাচ্ছি যে আসলে কজের সাথে ওই ত্রিভুজটার বাহুর যে সম্পর্কের সূত্র সেইগুলো চলে আসছে। এখন এইগুলো চলে আসছে মানে কি, এগুলোতে কিভাবে যাওয়া যায়, আমরা জানি যে কজ অনুপাতের কেসে কজ অনুপাত থেকে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের যদি সম্পর্কে যেতে হয় তাহলে যে ফর্মুলাটা কাজে লাগে সেই ট্রাইগোনোমেট্রিক ফর্মুলাটা হচ্ছে যে cos c ইজ ইকুয়াল টু হচ্ছে কি আসে, cos c ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। ঠিক একইভাবে যদি তুমি cos b নাও তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, তারপরে হবে 2ac। মানে এক কথায় কজের কেসে এইখানে যা থাকবে ওর বিপরীত যে বাহুটা, এখানে সি আছে, কোণ আছে, সি কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল লেটারের সি, তাই না। এই জিনিসটার স্কোয়ার মাইনাস হবে, বাকিগুলো স্কোয়ার যোগ হবে। তারপরে নিচে কারা থাকবে 2 ইন্টু যেই বাহুগুলোর স্কোয়ার আসলে যোগ হয়েছিল ওদের গুণফল। তাহলে cos b হবে কি, cos b হবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ac। যদি cos a নেই, cos a কি হবে, cos a হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। এইটা হচ্ছে ফর্মুলা। তার মানে এইটাই হচ্ছে আমার ওয়ে কিসের, কজের সাথে কজ অনুপাত থেকে ত্রিভুজের বাহুতে যাওয়ার, তাই না, বাহুর লেন্থে যাওয়ার, বাহুর লেন্থের সাথে সম্পর্কটা এরকম। তা আমরা তো তাই দেখতেছি,
আমরা তো দেখতেছি যে আচ্ছা আমার এখানে স্কোয়ার করলে ডিরেক্টলি আমি আসলে কজ স্কোয়ার এভাবে পাচ্ছি, কিন্তু আমাদের আলটিমেট যে ডেস্টিনেশন এইটাতে যেতে হবে, এটা আনে দেখাতে হবে, এইটা যে দেখাতে হবে এখানকার মাঝে কোনো কজ রিলেটেড জিনিসপত্র তো নাই, তার মানে সব কিছু আসলে কিসে নিয়ে যেতে হবে, সব কিছু আসলে এই যে এই ফর্মুলার হেল্প নিয়ে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের সম্পর্কে নিয়ে যেতে হবে। এই ইন্ডিকেশন পাইছি, এই যে এগুলো বাহুর দৈর্ঘ্য ABC, তার মানে এই ইন্ডিকেশন যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে এবার আমরা কি করব, ওই অনুযায়ী আগাই। এখন কথা হলো এখানে কজ স্কোয়ার আছে, কিন্তু আপনার এই যে ইকুয়েশনগুলোতে তো ভাইয়া আছে কজ এ কজ বি কজ সি, এগুলোতে কীভাবে যাওয়া যায়, একটু ট্রিকি ওয়েতে যাওয়া যায়। এক কাজ করি, আমরা যেহেতু এখানে রেশিও নিছি, রেশিওর কেসে এগুলো তো অনুপাত আকারে আছে, তো অনুপাতের কেসে আমরা কি করতে পারি, সব জিনিসগুলোকে একই রেশিও দিয়ে গুণ করে দিতে পারি অথবা ভাগ করে দিতে পারি। অর্থাৎ আমরা কি করতে পারি, এই যে কজ স্কোয়ার A/2 এটাকে 2 কজ স্কোয়ার A/2, 2 কজ স্কোয়ার B/2, 2 কজ স্কোয়ার C/2 এটা লিখতে পারি। বুঝছি। এখন তুমি বলতে পারো ভাই এক পাশে কি এই জিনিসটা করা যায়, উত্তর হচ্ছে হ্যাঁ, এক পাশেই করা যায়, সমস্যা নেই। এই ব্যাপারটা আসলে কীরকম জানো, আসলে ব্যাপারটা এরকম, পি স্কোয়ার বাই কজ স্কোয়ার A/2, কিউ স্কোয়ার বাই কজ স্কোয়ার B/2, আর স্কোয়ার বাই কজ স্কোয়ার C/2। এখন কথা হচ্ছে এই যে তুমি দেখো টুগুলোকে ইরেস্ট চিন্তা করো, টু মনে করো নাই, ধরে নাও টুগুলো নাই, টুগুলোকে যদি আমি ইরেজ করে দিই তাহলে ব্যাপারটা এরকম ছিল না, এরকম ছিল, এইটার মিনিংই তো এইটা, তাই না? এখন তুমি দেখো, এখন আমি যদি এক কাজ করি, এইখানে এর নিচে 2 আনলাম, এর নিচে 2 আনলাম, এর নিচে 2 আনলাম, মিনিংয়ে কোনো পরিবর্তন আসলো, উত্তর হচ্ছে না, মিনিংয়ে চেঞ্জ আসে নাই। কেন? কারণ এই টুগুলোই যে ক্যান্সেল করে দিলে আবার আগের জায়গায় যাচ্ছে, একই জিনিস, টু লিখাও যা না লিখাও একই জিনিস এখানে, কারণ আমি সবগুলোর সাথেই তো টু লিখতেছি। বুঝছি? যদি এমন করতাম এই দুটাতে টু দিছি ওখানে টু দেইনি, তাহলে সেটা ভুল হইতো, অফকোর্স সেটা ভুল হইতো। বুঝছি? তার মানে এখানে আসলে টু নেওয়া যায়। এখন কথা হচ্ছে টুটা কেন নিলাম ভাইয়া, ওই যে আমাদের টার্গেট, আমাদের এখানে কজ স্কোয়ার A/2 আছে, কিন্তু আমাদের তো যেতে হবে কজ এতে, কজ স্কোয়ার B/2 আছে, কিন্তু আমাদের তো যেতে হবে কজ বিতে, এই টার্গেটে এই কাজগুলো করতেছে। কিভাবে দেখো, তারপরের লাইনটা এখানে লিখি, তাহলে এখানে দাঁড়াচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, এখানে হয়ে গেছে 2 কজ স্কোয়ার A/2, 2 কজ স্কোয়ার A/2কে কী লেখা যায়, এইখান থেকে আসলে এই কোণটা, এই যে A/2 কোণটা আছে, এই কোণটা থেকে তো আমাদের এ লাগবে, তাই না? এটা তো আমাদের টার্গেট, এই জিনিসটা ফুলফিল হয়ে যাবে এই টার্গেটটা। 2 কজ স্কোয়ার A/2 এটার ফর্মুলা হচ্ছে 1 প্লাস কজ এ, এটার মানে হচ্ছে 1 প্লাস কজ এ। এরপরে 2 কজ স্কোয়ার B/2 এটার মানে হচ্ছে 1 প্লাস কজ বি। তারপরে 2 কজ স্কোয়ার C/2 এটার মানে হচ্ছে 1 প্লাস কজ সি। এখন কথা হলো ভাইয়া এটা কোন ফর্মুলা অনুযায়ী হলো, কিভাবে হলো এটা? এটার ফর্মুলাটা হচ্ছে 2 কজ স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস কজ 2 থেটা। বুঝছো? তুমি যেভাবে চিন্তা করো, এই দিক থেকে এখানে চিন্তা করতে পারো, এই দিক থেকে এখানে একই জিনিস, 1 প্লাস কজ 2 থেটা ইজ ইকুয়াল টু 2 কজ স্কোয়ার থেটা। তো আমরা এখানে 2 কজ স্কোয়ার থেটা দেখছি, ওটার পরিবর্তে 1 প্লাস কজ 2 থেটা করছি। এই যে 2 থেটা, দ্যাটস ওয়াই অ্যাঙ্গেলগুলো ডাবল হয়ে গেছে, অ্যাঙ্গেল ডাবল হবে, দ্যাটস ওয়াই A/2 ইন্টু 2 হয়ে এ হয়ে গেছে, B/2 ইন্টু 2 হয়ে বি, C/2 ইন্টু 2 হয়ে সি হয়ে গেছে। বুঝছি? এটা কেন করছি, এই 2 নিয়ে ফর্মুলাটা ফেলার কাজটা এটা কেন করছি, এই কারণে করছি যাতে করে অ্যাঙ্গেলগুলো ডাবল হয়ে আমাদের কজ এ কজ বি কজ সি থাকে, কারণ কজ এ কজ বি কজ সি হলে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবো, বাহুর দৈর্ঘ্যে যেতে পারবো। বুঝছি? আগাই। তারপরে এখন দেখো এইখানে আমরা তাহলে যেই উদ্দেশ্যে কাজটা করছি, এই ফর্মুলাগুলো ফেলার উদ্দেশ্যে ফর্মুলাগুলো বসাই দিই, তাহলে কি আসবে, 1 প্লাস কজের ফর্মুলা, তার মানে কি হয়ে যাবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। তারপরে আসে কজ বি এর ফর্মুলা, কজ বি এর ফর্মুলা হবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac, আর এইখান থেকে আসবে কজ সি এর ফর্মুলা, তার মানে 2, এখানে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ab। এই তো এই জিনিস থেকে গেল। এখন কথা হচ্ছে এই যে এইগুলো থাকলো, এখন এইবার আমরা কি করতে পারি, এই যে 1 প্লাস ব্যাপার হয়ে গেছে, তাহলে 1 প্লাস এটা হয়ে গেছে, তাহলে আমরা এখন ওখানে লসাগু করে কাজটা করে দিই। লসাগু করে কাজটা করলে কি হবে দেখো, এইখানে প্রথমটাতে ছিল 2bc, তার মানে 2bc, উপরে যদি আমরা 2bc অ্যাড করি তাহলে কি দাঁড়ায়, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc মাইনাস এ স্কোয়ার, মানে লসাগু করতেছি। এর পরেরগুলোতে থাকে 2ac
2ac মানে হচ্ছে a স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac মাইনাস বি স্কোয়ার। তারপরেরটাতে থাকে কি 2ac 2bc হয়ে গেছে, এবার হবে 2ab, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস সি স্কোয়ার। দেখো এইখান থেকে আমরা মূলত এই কাজগুলো করলাম, অর্থাৎ লসাগু করে সিম্পলি এই জিনিসগুলো লিখলাম। এখন লসাগু করে এই জিনিসগুলো যে লিখছি দেখো তো এইবার কি হয়ে গেছে, এই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc তার মানে কি বি প্লাস সি হোল স্কোয়ার। এখানে হয়ে গেছে a স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac তার মানে a প্লাস সি হোল স্কোয়ার। এখানে হয়ে গেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab তার মানে হয়ে গেছে কি a প্লাস বি হোল স্কোয়ার। বুঝছি? আচ্ছা, তাহলে এইগুলো যদি আমরা লিখে দিই তাহলে কি দাঁড়াবে, তাহলে উপরে দাঁড়াচ্ছে হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 2bc থাকলো। এরপরে আসে a প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac। এরপরে আসে এখান থেকে 2ab আসবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার। এই তো এখন এইখান থেকে এইবার দেখো তো আমাদের আসলে কি হয়েছে। এইবার এখন আমরা কি কাজ করতে পারি, এই যে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার তার মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আসছে, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখতে পারি। ওই কাজটা লিখবো, এখানে ওই কাজ করব, এখানে ওই কাজ করব। সাথে আরেকটা কাজ সহজেই শুরুতেই করে নিই, সেটা কি দেখো তো এই জায়গায় 2 আছে, এই জায়গায় 2 আছে, এই জায়গায় 2 আছে, সবগুলোর নিচে 2 আছে, 2 ক্যান্সেল করে দিতে পারি, ক্যান্সেল করে দিলাম। এরপরে এখন কথা হচ্ছে নিচে বিসি নিচে এসি নিচে এবি, কিন্তু এইটার তো নিচে কোনো কিছু নাই, তাহলে আলটিমেটলি অবশ্যই কি করতে হবে, এই যে কোনোটারই নিচে কোনো কিছু নাই, দেখো এই যে ফাইনালি যে ফর্মটা আসবে ওখানকার নিচে কোনো কিছু নেই, তাহলে এই যে নিচে যারা আছে ওদেরকে তুলতে হবে। ওদেরকে কিভাবে তোলা যায়, এক কাজ করব আমরা, পুরো যে এই রেশিওর যে ব্যাপারটা আছে এটাকে এবিসি দিয়ে গুণ দেব। এবিসি দিয়ে গুণ দিলে আলটিমেটলি আমাদের আসলে নিচে কোনো কিছু থাকবে না। এখন কথা হচ্ছে এখানে তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া আপনি কি করে বুঝলেন এবিসি দিয়ে গুণ দিতে হবে? এবিসি দিয়ে যে গুণ দিতে হবে এটা কোন লজিক্যাল রিজনিং থেকে আপনি বললেন? ঘটনা হলো যে কোনো জায়গায় যদি ফ্র্যাকশন আনতে হয় তাহলে যে রিলেটেড ফ্র্যাকশন আনতে হবে ওদের লসাগু দিয়ে ভাগ দিতে হয়। আর কোথাও যদি ফ্র্যাকশন থেকে মুক্তি পেতে হয়, অর্থাৎ এই ভগ্নাংশ আকারে আছে, এই হর থেকে আমি মুক্তি পেতে চাচ্ছি, আমি কোনো কিছু গুণ দিয়ে এই হরটাকে মিনিমাইজ করতে চাচ্ছি, এই যে এই শেপে যেতে চাচ্ছি, হরে কোনো কিছু রাখতে চাচ্ছি না, তাহলে কি করতে হয়, হরে যারা আছে ওদের লসাগু দিয়ে গুণ দিতে হয়। বুঝছি? তাহলে আলটিমেটলি ভগ্নাংশের হর থেকে মুক্তি পেতে গেলে ওই যত ধরনের হর আছে বিভিন্ন ধরনের ওদের সবার লসাগু দিয়ে গুণ দিতে হয়। আর যদি আমরা ভগ্নাংশ আনতে চাই তাহলে লসাগু দিয়ে ভাগ দিতে হয়। তো এখানে দেখো এইগুলো থেকে আমরা মুক্তি পেতে চাচ্ছি, তাহলে এদের লসাগু কি, এখানে এবি, এখানে এসি, এখানে বিসি, তার মানে এদের লসাগু হচ্ছে এ বিসি। এই কারণে এবিসি দিয়ে গুণ দিচ্ছি, এমনি এমনি এবিসি দিয়ে গুণ দিচ্ছি না। বুঝছি? এটা কোনো মুখস্থ স্টেপ না। ওকে, সব কিছুর লজিক্যাল রিজনিং আছে। তাহলে এক কাজ করি, 2 2 2 তো ক্যান্সেল করে দিছি, এইবার এই নিচের জিনিসগুলোকে উঠানোর জন্য আমরা এবিসি দিয়ে গুণ দিব। তাহলে এবিসি দিয়ে গুণ দিচ্ছি, এবিসি দিয়ে গুণ দিচ্ছি, এবিসি দিয়ে গুণ দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন দেখো, এখন কথা হচ্ছে এবিসি দিয়ে গুণ দিলে কি থাকে ভাইয়া, দেখো এইখানে প্রথম পার্টটুকুর নিচে ছিল 2 তো কেটে গেছে, তাহলে বিসি ছিল, এবিসি দিয়ে গুণ দিলে এক্সট্রা এ থাকে, তাহলে এর সাথে থাকবে এক্সট্রা এ, রেশিও দিলাম। তারপরে দ্বিতীয় পার্টের নিচে কি ছিল, দ্বিতীয় পার্টের নিচে ছিল এসি, 2 তো কেটে গেছে, এসি ছিল, এবিসি দিয়ে গুণ দিলে এক্সট্রা বি থাকবে। এবং ফাইনালি তৃতীয় পার্টের নিচে এবি ছিল, এবিসি দিয়ে গুণ দিলে এবি কেটে গিয়ে শুধু সি থাকবে। এই তো, এরপরে এখন তারপরের স্টেপটা কি, তারপরে স্টেপ দেখো, এইখানে এ তো নিজের মতো থাকলো, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা ফর্মুলা ফেলে দিই, তাহলে আসবে এ প্লাস বি প্লাস সি ইন্টু কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা থেকে এটা মাইনাস বি প্লাস সি মাইনাস এ চলে গেল। একইভাবে আমরা লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস সি মাইনাস বি। এরপরে আসো, এখানে থাকবে সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর হবে কি এ প্লাস বি মাইনাস সি। এই তো, এখন এখান থেকে দেখো কি ক্যান্সেল করা যায়, এ প্লাস বি প্লাস সি সব জায়গায় আছে, এটা ক্যান্সেল আউট করে দেওয়া যায়। এটা যদি ক্যান্সেল আউট করে দেই আমাকে যা চাওয়া হয়েছে এক্স্যাক্টলি সেই জিনিসটা চলে আসছে। বুঝছি? দেখো এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ, এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ, বি ইন্টু এ প্লাস সি মাইনাস বি, বি ইন্টু এ প্লাস সি মাইনাস বি,
তারপরে সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি, এই তো চলে আসছে। লাস্ট লাইনটা আর লিখলাম না, হুবহু এই লাইনটা লিখলেই হয়ে যাবে। বুঝছি। আমি কিন্তু এইটাকে বারবার করে বলতেছি, এটাকে কিন্তু আমি একটা কি বলবো রিভিশন ক্লাস আকারে ট্রিটই করতেছি না। স্মৃতিবিদ্যায় তোমাদের অনেকেরই ঝামেলা থাকে, তো আমি বেসিকটা তো এটা পড়াইনি তোমাদেরকে, তো আমি চাচ্ছি বেসিক যেহেতু পড়ানো হয়নি বা এই চ্যাপ্টারের বেসিক আমি পড়াইনি, এখানকার বেসিকে কারো যদি মিনিমাম অ্যামাউন্টও ঝামেলাও থাকে, সেও যাতে পুরো চ্যাপ্টারটা খুব ভালো রকম ওভারভিউ পেয়ে যায়। এই কারণে এটাকে রিভিশন ক্লাস আকারে ট্রিট না করে টোটালি আমি সব বেসিকগুলো সহ সব কিছু একদম ধরে ধরে এক্সপ্লেন করে আগাচ্ছি। ক্লিয়ার হচ্ছে? এখানকার কেসে তাহলে এবার কি হবে, এখানকার কেসে আমরা সবগুলো জিনিস করে ফেলছি। এখন একে একে জিনিসগুলো দেখি যে কী করছি। আমরা এই টপিকটার কেসে প্রথমেই একদম এগুলোর বেসিক যে কোর আইডিয়াটা সেগুলো ক্লিয়ার করছি। এখানে কখন কি হয় না হয় কোনের ক্ষেত্রে সেই সবগুলো বলে নিছি। বলে নেওয়ার পরে তারপরে এখানে প্রবলেমে আসলাম। এখানকার প্রবলেমটা এটা লম্বকেন্দ্র হচ্ছে লম্বকেন্দ্রের উপরে বেস করেছিল। তো এখানকার কেসে প্রথমটা সলভ করছি, দ্বিতীয়টা সলভ করছি। তারপরে এখানে আসলাম, এইটা কোশ্চেন আসার চান্স বেশি আরও। এখানকার কেসে প্রথমে আমরা এটা সলভ করছি, এই যে এখান থেকে, তারপরে আমরা এইটা সলভ করলাম। এইটার কেসে যে ঘটনাটা করছি সেটা হচ্ছে স্কোয়ার ছিল, স্কোয়ার ছিল, তো আমরা স্কোয়ার করে দিছি সবগুলোতে। স্কোয়ার করে দেওয়ার পরে আমাদের তো আসলে এই কোণ থেকে সিম্পলি এই কোণে যেতে হবে। কেন? কারণ এইখানে কস রিলেটেড জিনিসপত্র থাকলেও এখানে আসলে ত্রিভুজের বাহু রিলেটেড জিনিসপত্র আছে। তো আমাদের কস থেকে বাহু রিলেটেড জিনিসপত্রে আসতে হলে তাদের সম্পর্ক হচ্ছে এটা। তার মানে আমাদের কোণগুলো C/2 না সি লাগবে, B/2 না বি লাগবে, A/2 না এ লাগবে। দ্যাটস ওয়াই আমরা 2 দ্বারা গুণ করে নিছি। 2 দ্বারা গুণ করে নিলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায়। বুঝছি? তাহলে এখন 2 দ্বারা গুণ করে নিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করছি। ফর্মুলা অ্যাপ্লাই করার পর কজ এর মানটা বসাইছি, কজ বি কজ সির মান বসাইছি, লসাগু করে নিছি। লসাগু করে নেওয়ার পর আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা দেখলাম লসাগু করে নেওয়ার পর এই ফর্মুলা আকারে জিনিসগুলো চলে আসলো। এটা বি প্লাস সি হোল স্কোয়ার, এটা এ প্লাস সি হোল স্কোয়ার, এটা এ প্লাস বি হোল স্কোয়ার থাকলো। এরপরে কি ঘটনা হচ্ছে, আমাদের নিচে অনেকগুলো জিনিস আছে, কিন্তু এইখানে যা প্রমাণ করতে হবে, যা আনে দেখাতে হবে, ওখানকার মাঝে নিচে তো কোনো জিনিস নেই। তাহলে কী করতে পারি, নিচে যত জিনিস আছে ওদের লসাগু দিয়ে সবাইকে গুণ দিয়ে দিই, নিচের জিনিস অবশ্যই কেটে যাবে। নিচের জিনিস কেটে গেল, 2 ক্যান্সেল করে দিলাম, বাকিটা ফর্মুলা অ্যাপ্লাই করছি, ক্যান্সেল করছি, হয়ে গেছে। বুঝছি? এই জিনিসগুলো একটু নিজেরা প্র্যাকটিস রাখলে দেখবা কোনোটাতেই আটকাবা না, কোনোটাতেই ইনশাল্লাহ আটকাবা না। এইবার তাহলে এই জিনিসগুলোর মাঝে কাজ শেষ। এবার আমরা তারপরের টপিকে যাব। অ্যান্ড এইখানে কিন্তু এই যে এই টাইপের যে প্রবলেমগুলো সলভ করলাম, এই দুইটা প্রবলেমে দুইটাতে দুইটা করে 4টা জিনিস সলভ করছি। এই 4টা খুব ভালো মতো করে যাও, মোস্ট অফ দ্য কেসেসে এইগুলোই আসে। বুঝছি? তারপরের টপিকে যাই।